হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের এই লাইভ সেশনে। তো আশা করি সবাই নিশ্চয়ই একদম শার্প 3টার সময় কিন্তু আমরা লাইভ সেশনে চলে আসছি। সো আজকে তাপগতিবিদ্যার প্রথম ক্লাস। সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ক্লাস। তো সবাই যুক্ত হলে অনেক দিন পরে আসলে আমরা পাবলিকালি একটা চ্যাপ্টার আমি পড়াচ্ছি, টু বি ভেরি মাচ ফ্রাঙ্ক, অনেক দিন পরে পড়াচ্ছি এবং আমি খুবই এক্সাইটেড, পড়াইতে চাই একদম হার্ড কোর মাটি কামড়ায় ধরে আমরা আসলে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটিকে পড়বো। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের সবাইকে এখানে যুক্ত হয়ে যেতে হবে। তোমাদের বন্ধু বান্ধব যে যেখানে আসো সবাই যখন এখানে যুক্ত হবা তখনই কিন্তু আসলে পড়ানোর প্রকৃত উপকারটা আমরা আসলে সবাই মিলে পেতে পারবো। ঠিক আছে, এই রমজান মাসের এই দুপুরবেলা এই সময়টাতে আমরা সবাই একটু টায়ার্ড থাকি, তাই না? কিন্তু আমাদের এই টায়ার্ডনেসকে ভুলে গিয়ে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে হচ্ছে গিয়া এনার্জেটিক থাকতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আইমান। এই তো ভেরি গুড, মিসকাত যুক্ত হয়ে গেছে, তামান্না যুক্ত হয়ে গেছে, এই সবাই এখন যুক্ত হয়ে যাবে। এবং যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ, রমজান মাসে তো আরও ভালো আছি। এই আমাদের 10 দিন, তার ভিতরে আজকে হচ্ছে গিয়ে আমাদের 5 নাম্বার রোজা। তো আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো এটা জানাই দাও। এবং প্রত্যেককে বলবো, প্রত্যেকে 2 থেকে 3 জন ফ্রেন্ডকে আসলে মেনশন করো। কেন মেনশন করো? কজ এই যে ক্লাসগুলো আমরা আজকে করব, আজকে প্রথম ক্লাস, তাপগতিবিদ্যার প্রথম ক্লাস, অনেকগুলো ক্লাস আমরা করব এবং এই ক্লাসগুলো কিন্তু প্রিমিয়াম ক্লাস। এই ক্লাসগুলো আমাদের পেইড কোর্সের ক্লাস। এবং আমরা এই ক্লাসগুলো হচ্ছে গিয়ে তোমাদের জন্য এই প্রথম চ্যাপ্টারটা ফ্রিতে আসলে পড়াচ্ছি। ফ্রিতে বলা ঠিক হবে না, ফ্রি বলতে আসলে কি বোঝায় তোমরা দেখতে পাচ্ছ, আমাদের পেইড গ্রুপের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। কোনো ক্লাস আসলে ফ্রি না, আমি কোনো ফ্রি ক্লাস নেই না, সোজা কথা। মানে যে ক্লাসগুলো নেই সেগুলা জেনুইনলি এই চ্যাপ্টার আমি এমনভাবে তোমাদেরকে ইনশাল্লাহ এমনভাবে আমরা পড়াবো যে তোমরা সবাই এই চ্যাপ্টারটা আমার থেকে পড়ে এইচএসসি পরীক্ষা দিবা। আজকে এইটার প্রথম ক্লাস। সো প্রথম দিন সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সো আমার টার্গেট কি প্রথমে বলে নিচ্ছি। হ্যাঁ, আমার টার্গেট কি? এই যে চ্যাপ্টারটা আমি নিচ্ছি সেটা ডেফিনেটলি আমার একটা টার্গেট আছে। আমার টার্গেট কি বলো? আমার টার্গেট হচ্ছে এই তাপগতিবিদ্যার সব থেকে বেস্ট প্লে লিস্ট বানাবো। ওকে, প্রথম দিন বলে দিলাম, যাও মুখের উপরে বলে দিচ্ছি কিন্তু। তবে সেই ক্ষেত্রে আমার চাওয়া কি? আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করব। সেই ক্ষেত্রে আমার চাওয়া কি একটু তোমাদের শুনতে হবে। আমার চাওয়া হচ্ছে তোমাদের সর্বোচ্চ পার্টিসিপেশন। একজন টিচার যখন পড়ান তখন তার স্টুডেন্টরা প্রিমিয়াম যে ক্লাস, পেইড কোর্সের ক্লাস তোমাদের সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তাহলে আমার চাওয়াটা কি? চাওয়াটা হচ্ছে তোমাদের সবার পার্টিসিপেশন। তোমরা সবাই পার্টিসিপেট করবা, সবাই পুরোটা ক্লাস জুড়ে থাকবা। প্রত্যেকদিন খুব লম্বা ক্লাস আমরা নিব না, 1 থেকে 1.5 ঘন্টা। স্যার আজকে রোজা রাখছেন, মাইট দেওয়া দরকার না। মানে রোজা রাখি নাই এরকম কোনো দিন হইতে পারে? আমি আমার জীবন দশা, আমি ক্লাস 5 থেকে রোজা রাখি, 2005 সাল থেকে, যখন আমি ক্লাস 5-এ পড়ি। এরপরে আজ অব্দি কখনো কোনো রোজা আমি ভাঙি নাই, আমি আল্লাহর রহমতে ভাঙি নাই, ভাঙা লাগে নাই। তো রোজার দিন আমি রোজা রাখবো না এই কোশ্চেন যে করছো তাহলে মারবো। তোমরা ডেফিনেটলি সবাই রোজা রাখছো, ওকে? সুস্থ যারা আছে তারা সবাই অবশ্যই রোজা রাখছি। তো আমি যেটা বলতেছিলাম যে সবাইকে সর্বোচ্চ পার্টিসিপেট করতে হবে। এখন লাইভের সব থেকে বড় সত্য কথাটা আমি প্রথমে একটু বলে নিচ্ছি। লাইভে পড়াইতে গেলে যখন আমি পেইড ক্লাসটা নেই, এটা তো পেইড ব্যাচেরই ক্লাস, তখন ইউজুয়ালি যেটা হয় যত স্টুডেন্ট তারা সবাই মাটি কামড়ায় পড়ে থাকে, ক্লাসে থাকেই, ক্লাস থেকে কেউই বেরোয় না। কিন্তু যখন হচ্ছে কি এই যে লাইভ পাবলিকালি হয় তখন সব থেকে বড় প্রবলেমটা যেটা হয়, যেই টিচার ভালো পড়ানো শুরু করে, যেই টিচার পড়ানোর মধ্যে ঢোকে, এই অডিয়েন্স আস্তে আস্তে করে চলে যায়। আমি যেই পড়াইতে যাব সেই অডিয়েন্স আস্তে আস্তে করে চলে যাবে। আর যখন অডিয়েন্স চলে যায় তখন আমার খুব মন খারাপ হয়ে যায়। ক্লাস থেকে অডিয়েন্স কেন চলে যাবে? আমি তো পড়াচ্ছি, ক্লাস থেকে অডিয়েন্স কেন চলে যাবে? তো প্রথম কথা হচ্ছে প্রমিস ইট। প্রথমে এটা প্রমিস করে নিতে হবে, আমরা কেউ ক্লাস থেকে যাব না। খুব গুরুতর কোনো ইস্যু না হলে আমরা কেউ ক্লাস থেকে যাব না। ক্লাস থেকে চলে গেলে মন খারাপ হয়ে যায়, ক্লাস থেকে যাওয়া যাবে না। আর যদি ক্লাস থেকে তোমরা কেউ কেউ চলেও যাও, আমার কথা হচ্ছে আমি কোনো কন্টেন্ট ছাড়তে পারবো না। আমি বারবার বলতেছি, তাপগতিবিদ্যার আমরা চমৎকার প্লে লিস্ট তৈরি করবো, সব কিছু আসলে পড়াই দেবো, কিন্তু আমি কোনো কন্টেন্ট স্যাক্রিফাইস করব না। তোমরা যদি এমন হয় যে আচ্ছা আমার পড়াইতে হবে, আমি জানি আমি খুবই এঙ্গেজিং করে পড়াবো, খুবই ইন্টারেস্টিং করে পড়াবো, সর্বোচ্চটা দিয়ে পড়াবো, কিন্তু যদি কখনো এমন হয় আমি পড়াইতেছি, ভাইয়া আমার না ঘুম আসতেছে, আমার না এই হয়েছে, এই যে অলরেডি 100 জন অডিয়েন্স চলে আসছো,
ঘুম আসতেছে, এই হয়েছে ওই হয়েছে, এই সব কথাবার্তা যদি বলা হতো মারবো আর কি, সামনে থাকলে মারতাম আর কি। তো যাই হোক, এই হলো একটা। আর যদি পড়ানোর মাঝখানে এমন হয় যে আমি পড়াচ্ছি, তোমরা পড়ানো শুরু করলে এটা হয়, আমি জানি এটাই হবে, একটু পরেই দেখা যাবে, প্রথমে খুব হুড় হুড় করে অডিয়েন্স উঠতে থাকে, যেই পড়ানো শুরু হয় তখন যেটা হয় সেটা হচ্ছে কি আস্তে আস্তে করে অডিয়েন্স একটু এদিক ওদিকে একটু ঘুমায় টুমায় পরে এদিক ওদিকে চলে যায়, তাই না? সেটা যদি তুমি চলে যাও আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার সর্বোচ্চটাই পড়াবো। আমি জানি যারা আসলে মনোযোগী স্টুডেন্ট তারা, এরা সবাই ক্লাসটা করবে। এবং আমার কথা হচ্ছে খুব সোজা কথা, আমার কথা খুবই সিম্পল কথা, যে ছেলেপানের, ওকে, এই রাকিবুল ইসলাম বলছে স্যার আপনার মতো মোটা তাজা হবো কেমনে? আল্লাহ, মোটা তাজা তো কোরবানির গরু হয়। তো যাই হোক, মোটা তাজা আমার মতো বলো, যে আমার মতো স্বাস্থ্যবান কিভাবে হবো? মোটা তাজা কেমনে বললাম তুমি এইটারে? জিম করতে হবে, খাইতে হবে, তাইলে আর রমজান মাসে রোজা রাখতে হবে, তাইলে মোটা তাজা হইতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাইলে তুমি মোটা তাজা হইতে পারো। আচ্ছা যাই হোক, মোটা তাজা না হও, তুমি হচ্ছে গিয়া, তুমি এটা বলতে পারতা যে ভাই আপনার মতো মেধাবী কিভাবে হবো, এটা আমি জাস্ট ফর ক্রেডিট নিয়ে নিতাম। তুমি বললা আমার মতো মোটা তাজা হওয়ার কথা। ভাল লাগছে ভাই, ভাল লাগছে। গ্যাসের চুলা জাল লাগছে। যাই হোক, অটোমেটিক। তো এবার আসো, আমরা তাপগতিবিদ্যার এই ক্লাসটা শুরু করতে চলেছি। তাহলে প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে যে আমরা এটার উপরে অনেকগুলি ক্লাস করব, অনেকগুলি বলতে 12 থেকে 15টা ক্লাস করব, সিকিউ এমসিকিউ পর্যন্ত আমি সব সলভ করাই দেবো। রাশেদ হোসেন বলছো ভাইয়া আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব পড়া লাগবে এই চ্যাপ্টার পড়ার আগে? না, এমন ম্যান্ডেটরি না। এ অল্প কিছু, জাস্ট 4%, 5% জায়গায়, 5% জায়গায়, 5% জায়গায় আদর্শ গ্যাসের দুই একটা সূত্র লাগবে। বাট তার জন্য আদর্শ গ্যাস যে পড়া থাকা লাগবে এটা মাস্ট না। ওই যে সূত্র লাগবে সেটা আমি তোমাদেরকে ওই যখন যেখানে আসবে সেটা আমি তখন তোমাদের সেখানে বুঝাই দেবো। লাগবে না কোনো কিছু প্রিরিকুইজাইট না, কোনো কিছু প্রিরিকুইজাইট না। কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে সর্বোচ্চ মনোযোগ সহকারে ক্লাসে আমাদের লেগে থাকা লাগবে। এবং আমরা 0 থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত যাব। তো এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা, এই ক্লাসটা 3 টাইপের স্টুডেন্টের জন্য। এই ক্লাসটা 3 টাইপের স্টুডেন্টের জন্য। নাম্বার 1, যারা সব পারি, সব সব পারি, একদম বসেস্ট, সব পারি তাদের জন্য। 2 নাম্বার, যারা বইয়ে যা আছে পারি বাট মোটামুটি অনেক কিছু পারি, অনেক কিছু পারি না। আর 3 নাম্বার, যারা আসলে কিছুই পারি না। এই 3 টাইপের যে স্টুডেন্ট আছে সবার জন্য হচ্ছে গিয়ে আমাদের এই ক্লাসটাই হবে। এই ক্লাসটি বলতে কি, এই পুরো চ্যাপ্টারের ক্লাসটি হবে। একজন বলছো আপনার পাঞ্জাবির জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দেখো এই যে পাঞ্জাবি কিন্তু নিজে কালার করে নিছি, হ্যাঁ নিজে কালার করে নিছি। দেখো সাদা পাঞ্জাবি কেমনি করে আসলে কালার করে নিতে, যা করে। এবার এসব কথা বড় হোক, এবার আসো। ওকে, ওকে, ফাইন। তোমাদের দু একটা কমেন্ট প্রথমে আসলে একটু নিচ্ছি। ওকে, শুরু করেন। হ্যাঁ শুরু করবো ভাই, শুরু করেন, এই এখনই শুরু করবো। তাহলে এবার আসো, কয়েকটা জিনিস একটু একটু বলে দিই, কয়েকটা জিনিস বলে দিই। তাহলে আমরা কি করব, আমরা কি করব, আমাদের কি কি জিনিসপত্র মাথায় রাখতে হবে, হ্যাঁ সেটা একটু বলে নিই। আমাদের কি কি জিনিসপত্র থাকতে হবে, এই যে আমরা আজকে প্রথম লেকচারটা যে পড়বো, তাপগতিবিদ্যার প্রথম লেকচারটা যে পড়বো, তো প্রথম কাজ যেটা হবে, প্রথম কাজ হচ্ছে গিয়া খাতায় নোট করব। খাতায় খাতায় নোট করব, আমি একটু বলে রাখতেছি, হ্যাঁ খাতায় নোট করব, নোট করব, খাতায় নোট করব। এই এমন না যে লেখা মেখে ফেলাই দিছি কাগজ টাগজ, এইগুলি করলে কিন্তু হবে না, হ্যাঁ। ওকে, তো প্রথম কাজ কি হবে, খাতায় নোট করা। এই ফোকাসটা একটু ঠিক করো না, এই বোর্ডে ফোকাস করো, লেখায় ফোকাস করো। আচ্ছা, টাচ করো লেখার উপরে। তো প্রথম কাজ হচ্ছে গিয়া যে খাতায় নোট করতে হবে, হ্যাঁ। সবাই একটা খাতা নিবা, একটা ফ্রেশ খাতা নিবা এবং সবগুলো লেকচার ওখানে রেগুলারলি নোট করতে হবে। তাতে যেটা হবে, এই তাপগতিবিদ্যা পুরোটা যখন শেষ হয়ে যাবে, তোমার ওই নোটটা থাকবে এবং ওই নোটটা পড়েই তুমি সকল পরীক্ষা অ্যাটেন্ড করবা। এতেই তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, ফাইন। তো গেল এটা। 2 নাম্বার, ক্যালকুলেটর নিয়ে রাখবা। মাঝে মাঝে 2 একটা অঙ্ক আমি তোমাদেরকে টাস্ক আকারে করতে দিব। ক্যালকুলেটরটা রাখতে হবে, ক্যালকুলেটর রাখতে হবে, ক্যালকুলেটর রাখতে হবে, ক্যালকুলেটর রাখতে হবে, ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ক্যালকুলেটর রাখবো। তো কি করতে হবে, এখনই ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও, এখনই ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও। প্রত্যেকদিন ক্লাসে খাতায় নোট করবে এবং ক্যালকুলেটরটা সাথে রাখতে হবে। আর 3 নাম্বার পয়েন্ট,
সবগুলো ক্লাস সময় মতো করব, সবগুলো ক্লাস সময় মতো করব। আজকে প্রথম ক্লাস, সবগুলো ক্লাস করব। এইগুলো সব প্রমিস, হ্যাঁ, এগুলো সব করতে হবে। সবগুলো ক্লাস করব, সবগুলি, সবগুলো ক্লাস করব, সবগুলো ক্লাস করব, সবগুলো ক্লাস করব। তো গেল এইটা, ওকে। এবং এই সবগুলো ক্লাস করলে আমরা কি কি পারবো বলে নিচ্ছি। তাপগতিবিদ্যা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্মোডিনামিক্স, তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে এটাকে যদি আমি স্টার্ট দেই, যদি আমাকে এটা স্টার্ট দেই, তাহলে এটা যত ইচ্ছা তত স্টার দেওয়া যায়। তাপগতিবিদ্যার যত ইচ্ছা তত স্টার দেওয়া যায়। কেন দেওয়া যায়? কজ এখান থেকে কি কি জিনিস আসবে সেটা একটু বলে নিচ্ছি। এইচএসসিতে শিওর এক সেট কোশ্চেন, এইচএসসিতে, এইচএসসিতে এক সেট কোশ্চেন, এক সেট, এক সেট কোশ্চেন, এক সেট কোশ্চেন। এইচএসসিতে এক সেট কোশ্চেন মানে কি? সৃজনশীলে অবশ্যই অবশ্যই 10 মার্কের কোশ্চেন আসবে। সৃজনশীলে অবশ্যই 10 মার্কের একটা কোশ্চেন আসবে, মানে একটা কোশ্চেন তুমি এখান থেকে আনসার করতে হবেই। হবেই বলতে কি, তুমি যদি না করো তাহলে তুমি অন্য আনসার করতে পারবা, বাট কথা হচ্ছে এইটা আসলে বাদ রেখে তুমি কোনোভাবেই আগাইতে পারবা না। তোমার এমসিকিউ তো আসবেই, এমসিকিউতে তোমার এটার উপর দিয়ে যেতে হচ্ছেই, পাশাপাশি এক সেট কোশ্চেন তোমার এখানে থাকবে। এবং আমরা যেভাবে পড়বো ওই কোশ্চেনটা হবে সব থেকে সোজা, পানি 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 পানি, মানে জাস্ট বসাও বসাও। পুরা যদি এই লেকচারটা করি তাহলে ডেফিনেটলি আমরা জাস্ট এটা বসায় দিতে পারবো। ঠিক আছে, আমরা এটা বসায় দিতে পারবো। ওকে, ফাইন। তো গেল এটা। এর পাশাপাশি অ্যাডমিশনে, এর পাশাপাশি অ্যাডমিশনে, 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 হ্যাঁ, অ্যাডমিশনে কিন্তু এখান থেকে, অ্যাডমিশনে এখান থেকে অনেক কোশ্চেন আসবে। সেটা যদি তুমি বুয়েট অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, বুয়েট বলতে কি বোঝায়, আমরা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বুঝাই, হ্যাঁ। সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো বা ডিউ অ্যাডমিশন টেস্ট বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যেটাই বলো, অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তুমি যেটাই বলো, সব জায়গায় এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। এর উপর দিয়ে তোমাকে যেতে হবে, এই হচ্ছে বাস্তবতা। এটা পারি না দিয়ে তুমি যেতে পারবা না। তো তার মানে তোমাদের সবাইকে এই চ্যাপ্টারটা পড়তে হবে, এবং আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি, আমি এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াই দিব, ফুললি পড়াই দিব, এবং 0 থেকে অ্যাডমিশন পর্যন্ত আমরা পড়ব। ওকে, ওকে। আর এখন থেকে কি 3টাই ক্লাস হবে? হ্যাঁ, 3টাই ক্লাস হবে, 3টাই ক্লাস হবে এখন থেকে, 3টাই ক্লাস হবে। ফ্রি ক্লাস নাকি একজন বলছো? না, কোনো ফ্রি ক্লাস না, এই ক্লাস ফ্রি ক্লাস না। যে যে ফ্রি ক্লাস করবা, ফ্রি ক্লাস বলবা, তার ক্লাস করতে হবে না, যাও। এটা কোনো ফ্রি ক্লাস না, এটা কোনো ফ্রি ক্লাস না, আমি বারবার বলতেছি। এইটা ডেফিনেটলি পেইড কোর্সের ক্লাস, এবং এইটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস, যেটাকে তুমি প্রিমিয়াম বলতে পারো, কারণ তুমি ফ্রিতে দেখতে পারতেছো, তোমাদের জন্য দেখার সুযোগটা আমরা করে দিছি। এবং আমার টার্গেট এটা, আমার সকল স্টুডেন্টকে নিয়ে, সকল স্টুডেন্টকে নিয়ে লাইভে আর কজনই করো, লাইভে তো 150 200 400 এরকম ক্লাস করো আর কি। তো যাই হোক, এই সকল স্টুডেন্ট এই পুরো প্লে লিস্ট ক্রিয়েট করার পরে এই পুরো প্লে লিস্টটা করবে। এবং প্রমিস একটাই, তুমি আমার কাছে পড়ো আর না পড়ো, তুমি আমার কাছে পড়ো আর না পড়ো, আমি বারবার বলে দিচ্ছি, পড়ো আর না পড়ো, তাপগতিবিদ্যার এক সেট কোশ্চেন তুমি যেন পারো, তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা যেন তোমার কাছে পানির মতো সোজা হয়, দ্যাটস মাই টার্গেট। তাপগতিবিদ্যা যেন তোমার কাছে পানির মতো সোজা হয়, দ্যাটস মাই টার্গেট। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা ক্লাসের ভিতরে ঢুকে যাই। সবাই রেডি? গেট রেডি, লেটস স্টার্ট, লেটস স্টার্ট। তাহলে তাপগতিবিদ্যার প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়া তাপমাত্রা পরিমাপ করা, তাপমাত্রা পরিমাপ করা। নিশ্চয়ই সবাই বুঝতেছো, আমরা তাপমাত্রা পরিমাপ করি, তাই না? তাহলে তাপমাত্রা পরিমাপ করা, এইটা আমাদের প্রথম কাজ। তাপমাত্রা, তাপমাত্রা পরিমাপ করা, তাপমাত্রা পরিমাপ করা, তাপমাত্রা পরিমাপ করা। সো আমরা নানা রকম থার্মোমিটার ইউজ করে, আমরা নানা রকম থার্মোমিটার ইউজ করে তাপমাত্রা পরিমাপ করি, তাই না? ওই যে তোমার গায়ে জ্বর আছে কিনা এটা দেখার জন্য কি হয়, ওই যে আমরা মুখের ভিতরে একটা থার্মোমিটার নেই, নেওয়ার পরে দেখি না যে আমাদের বডির তাপমাত্রা কেমন, সেইভাবে করে যে কোনো বস্তুর উষ্ণতা আমাদেরকে মাপতে হয়। ঠিক আছে, তো তাপমাত্রা যদি পরিমাপ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে উষ্ণতা মিতিক পদার্থ। এসব সংজ্ঞা টঙ্গা খুবই বোরিং লাগে, আমারও খুবই বোরিং লাগে, তো ওই জিনিসটাই আমি একটু ফিক্সড করে নিচ্ছি।
বেশি আরেকটু কমাও, আরেকটু কমাও, 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 কমাও। কি করতেছো? হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এই অনেক উপরে করে ফেলছো, যাই হোক সমস্যা নেই, আজকে ক্লাস আমি ব্যালেন্স করে নিচ্ছি। ফাইন। তো দেখো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক, উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক, উষ্ণতামিতিক পদার্থ বা উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক ধর্ম। প্রথমে আমাদের এই শব্দটার সঙ্গে পরিচিত হতে হবে, উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক ধর্মটা কি? পদার্থের তাপমাত্রা পরিমাপ করতে হলে আমাদেরকে উষ্ণতামিতিক ধর্ম সম্পর্কে আসলে জানতে হবে। তো তুমি দেখবা সকল পদার্থের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, সকল পদার্থের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে যে এইটা তাপমাত্রার সঙ্গে সঙ্গে সমানুপাতিকভাবে চেঞ্জ হয়। সো আমি একটু সংজ্ঞাটা লিখে নিচ্ছি, সংজ্ঞাটা একটু লিখে নিচ্ছি। পদার্থের, 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 পদার্থের যে ধর্ম, পদার্থের যে ধর্ম বা গুণটি, যে ধর্ম তাপমাত্রার সাথে, তাপমাত্রার সাথে, তাপমাত্রার সাথে সুষমভাবে পরিবর্তন হয়, তাপমাত্রার সাথে সুষমভাবে, সুষমভাবে, সুষমভাবে পরিবর্তন হয়, তাপমাত্রার সঙ্গে সুষমভাবে পরিবর্তন হয়, পরিবর্তন হয়, সেই ধর্মকে, সেই ধর্মকে সবাই লিখে ফেলবে আমার সঙ্গে সঙ্গে, সেই ধর্মকে, সেই ধর্মকে উষ্ণতামিতিক ধর্ম বলে, সেই ধর্মকে উষ্ণতামিতিক ধর্ম বলে, উষ্ণতামিতিক, সেই ধর্মকে উষ্ণতামিতিক ধর্ম বলে, ধর্ম বলে। আর ওই যে পদার্থগুলো আছে সেই পদার্থকে উষ্ণতামিতিক পদার্থ বলে, এবং ওই পদার্থকে, ওই পদার্থকে, ওই পদার্থকে, ওই পদার্থকে উষ্ণতামিতিক পদার্থ বলে, ওই পদার্থকে উষ্ণতামিতিক, উষ্ণতামিতিক, উষ্ণতামিতিক পদার্থ বলে, ওই পদার্থকে উষ্ণতামিতিক পদার্থ বলে। ওকে, তাহলে আমরা সংজ্ঞাটা সবাই বুঝে ফেলছি যে পদার্থের যে ধর্ম তাপমাত্রার সাথে সাথে পরিবর্তন হয়, শুধু পরিবর্তন না, সুষমভাবে পরিবর্তন। এখানে পয়েন্ট টু বি নটেড, পয়েন্ট টু বি নটেড, সুষমভাবে পরিবর্তন হয়। সুষমভাবে মানে কি? সমানুপাতিকভাবে। অনেকটা এরকম যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পদার্থের ওই ধর্মটাও বাড়তে থাকে, অথবা সুষমভাবে বাড়তে থাকে, সমানুপাতিকভাবে বাড়তে থাকে, অথবা তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে পদার্থের ওই ধর্মটা কমতে থাকে, এরকম। ওকে, ফাইন। তো এরকম একটা উদাহরণ কি বলতো, এরকম একটা উদাহরণ কি বলতো, যেমন পারদের উচ্চতা, যেমন পারদের উচ্চতা, পারদের উচ্চতা, পারদের উচ্চতা, পারদের উচ্চতা বা দৈর্ঘ্য, পারদের দৈর্ঘ্য বা উচ্চতা। তোমরা দেখছো থার্মোমিটার, দেখছো না সবাই? থার্মোমিটার ভিতরে কি হয়? থার্মোমিটার ভিতরে কি হয়? লেটস সে এটা একটা থার্মোমিটার, ধরে নাও এটা একটা থার্মোমিটার। তো এই থার্মোমিটারের ভিতরে আমরা ইউজুয়ালি দেখে থাকি যে থার্মোমিটারের ভিতরে এইখানে পারদ থাকে, থার্মোমিটারের ভিতরে এই জায়গাতে এই যে পারদ থাকে, পারদ মার্কারি বা পারদ এইচজি, তাই না? পারদ থাকে। তো আমরা দেখছি নিচে যখন আমরা একটা বস্তুকে টাচ করাই, একটা বস্তুকে যখন আমরা নিচে টাচ করাই, তখন বস্তুর তাপমাত্রা যত বেশি হয়, বস্তুর তাপমাত্রা টেম্পারেচার যত বেশি হয়, পারদের উচ্চতা, এই যে মনে করো পারদের যে উচ্চতা, দেখা যায় পারদের উচ্চতাও তত বেশি হতে থাকে। তাপমাত্রা যত বাড়ে পারদের উচ্চতাও তত বাড়ে। গরম বস্তু টাচ করলে আমরা দেখছি না তা পারদ একটু বেশি উপরে উঠে যায়। যেমন এই আমাদের শরীরে যখন অনেক জ্বর আসে, অনেক জ্বর আসে, অনেক জ্বর যখন চলে আসে, তখন কি হয়? আমরা এভাবে করে থার্মোমিটার দিয়ে রাখি, অনেক সময় মুখেও দেওয়া যায়, আরও অনেক জায়গায়। যে হচ্ছে গিয়া যে তুমি যখন এভাবে করে থার্মোমিটারটা দাও, তখন এই থার্মোমিটারে পারদের উচ্চতা আস্তে আস্তে করে বাড়তে থাকে, তাই না? সেটা ডিপেন্ড করে তোমার বডির টেম্পারেচারের উপরে বা বস্তুর তাপমাত্রার উপরে। বস্তুর তাপমাত্রা যত বাড়ে পারদের উচ্চতা তত বাড়ে, বস্তুর তাপমাত্রা যত বাড়ে পারদের উচ্চতা তত বাড়ে। ওকে, ফাইন। তাহলে দেখো এখান থেকে বুঝতে পারতেছি যে এই সম্পর্কটা সমানুপাতিক, এই সম্পর্কটা সমানুপাতিক, যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পারদের উচ্চতাও বাড়তেছে। তাইলে এইখানে পারদের উচ্চতা এইটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম,
পারদের উচ্চতা এটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, এবং পারদ এটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। পারদটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, আর এই যে পারদের উচ্চতা যে তাপমাত্রা যে বাড়তেছে এটা হচ্ছে পারদের যে উচ্চতা বাড়তেছে এটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, আর পারদটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। শুধু কি এই পারদের উচ্চতা? আরো অনেক কিছু আছে, যেমন গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন, আদর্শ গ্যাসের আয়তন বা গ্যাসের আয়তন, আদর্শ গ্যাস মানে গ্যাসই বুঝায়, গ্যাস দ্বারা আমরা আদর্শ গ্যাসই বুঝি। গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন খেয়াল করে দেখো যে গ্যাস যে আছে এটা কি আমরা সবাই জানি না যে তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন কি হয়, আস্তে আস্তে করে বাড়ে। এটা আমরা সবাই জানি যে তাপমাত্রা যত বাড়ে, তাপমাত্রা যত বাড়ে গ্যাসের আয়তন বা ভলিউম, এই ভি দ্বারা বোঝাচ্ছি ভলিউম, আয়তন তত বাড়ে। তো এটা আমরা সবাই জানি যে, এটা আমরা সবাই জানি যে, এটা আমরা সবাই জানি যে তাপমাত্রা যত বাড়ে গ্যাসের আয়তন তত বাড়ে। তাহলে থার্মোমিটার অনেক রকম হইতে পারে, এটাকে বলতেছি আমরা পারদ থার্মোমিটার। পারদের যে সম্পর্ক দিয়ে আমাদের থার্মোমিটার বানানো হবে সেটাকে আমরা বলবো পারদ থার্মোমিটার। আবার গ্যাসের আয়তন দিয়ে যেটা জানানো হবে সেটা হচ্ছে আয়তন থার্মোমিটার। সেভাবে করে আরও আমরা এটা জানি তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রোধ কি হয়, তারের রোধ কি হয়। আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। তারের রোধ, পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ, রোধ মানে আর তোমরা জানবা তাপমাত্রা বাড়লে একটা তারের, একটা পরিবাহীর রোধ বাড়ে। তাপমাত্রা বাড়লে একটা তারের বা পরিবাহীর রোধ বেড়ে যায়, ইউজুয়ালি বেড়ে যায় পরিবাহীর। আবার অর্ধ পরিবাহীর কমে, যাই হোক সেটা আলাদা কথা, ওইগুলা অন্য জিনিস। পরিবাহীর কথা বলা হয়েছে। তো আমরা জানি তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবাহীর রোধ কি হয়, বাড়ে। ইউজুয়াল কেসে, নর্মাল কেসে সুষমভাবে বাড়ে বা চেঞ্জ হয়। ওকে ফাইন। তো এই যে সম্পর্কগুলা, এইগুলা হচ্ছে গিয়া সব উষ্ণনামিতিক ধর্ম, এবং এই পদার্থগুলাকে আমরা বলতেছি হচ্ছে গিয়া উষ্ণনামিতিক পদার্থ। এটা হচ্ছে ভেরি বেসিক। তাহলে আমরা তাপমাত্রা মাপবো কিভাবে? আমরা তাপমাত্রা মাপবো এইভাবে, আমরা তাপমাত্রা মাপবো এইভাবে। সবার কাছে আমি একটু কথা এই পড়াচ্ছি, তার মধ্যে আরেকটা কথা একটু বলে নিই। আমি বহু বছর পরে, 2 বছর পরে আমি লাইভে তোমাদের জন্য, একদম পাবলিক লাইভে তোমাদের জন্য পড়াচ্ছি। বহুদিন পরে আমি পাবলিক লাইভে পড়াচ্ছি। আরে এরকম অনেক একটা সময় ছিল, আমার একটা প্রাইম টাইম ছিল। ওই সময় নিজের কথা নিজেই বলতেছি যে স্ক্রিনে দাঁড়াইলেই পোলাপান ভরে যেত, পড়াইতে আনন্দ লাগতো, তখন চারিদিকে আনন্দ ছিল এবং আমার মনে অনেক বেশি ফুর্তি ছিল। ওকে ফাইন। তো তখন পড়াইতাম। তো তোমরা তখন সেই সময় ছিলে না, তোমরা তখন অনেক ছোট বাচ্চা ছিলে। সো অনলাইন শুরু হওয়ার পরে 20, 21, 22 সালে বহুত পড়াইছি অনলাইনে, এবং আমার পড়ানোর স্ট্রিটা অনেক আগে থেকে। যাই হোক, তোমাদের সঙ্গে নতুন করে আমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে, এটা আমার জন্য খুবই কষ্টের। আহা হা, বুকটা ফেটে যায়। যাই হোক, হোয়াটএভার ইট ইজ, সো দ্যাটস দ্য স্টার্ট। ওকে, এখন থেকে আমি তোমাদের জন্য সবসময় আছি। ওকে আসি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আজকে ক্লাস আমি বলে বলে করব, আল্লাহ যদি রহমত থাকে তাহলে বলে বলে করব। এই যে আজকে বলে দিলাম, যাও আজকে থেকে কেবল শুরু। এরপরে তোমরা দেখতে থাকো তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়াই। যে চ্যাপ্টার পড়াবো যতক্ষণ পারি এমন পড়াবো, এমন পড়াবো, এমন পড়াবো, তোমরাই দেখবা। ওকে ফাইন, এবার আসো। সো এটা বলে নিতে পারা ভালো, যাতে তোমরা বুঝো যে হোয়াট ইজ মাই মোটিভ। ওকে ফাইন। তাহলে আমরা বুঝে গেছি উষ্ণতামিতিক ধর্ম কি, এবং উষ্ণতামিতিক ধর্মের উপরে ভিত্তি করে, উষ্ণতামিতিক ধর্মের উপরে ভিত্তি করে হচ্ছে গিয়ে আমরা পদার্থের, উষ্ণতামিতিক ধর্মের উপরে ভিত্তি করে আমরা পদার্থের তাপমাত্রা মাপতে পারি। এবার আসো, পদার্থের তাপমাত্রা নির্ণয়ের 2টা পদ্ধতি আছে। পদার্থের তাপমাত্রা নির্ণয়ের 2টা পদ্ধতি আছে। কি কি পদ্ধতি? তাপমাত্রা নির্ণয়ের 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে এক বিন্দু প্রক্রিয়া, এক বিন্দু প্রক্রিয়া, এক বিন্দু প্রক্রিয়া বা পদ্ধতি। আরেকটা হচ্ছে 2 বিন্দু পদ্ধতি। 2 বিন্দু প্রক্রিয়া বা পদ্ধতি। তো 1 বিন্দু 2 বিন্দু প্রক্রিয়া কি আসলে? দেখো, সংজ্ঞাগুলো আমরা জানবো, এরপরে আমি তোমাদের দেখাও দিব। সব জিনিস আমরা ক্লিয়ারলি বুঝে যাব, এমন কোনো জিনিস নাই যা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না। তো 1 বিন্দু প্রক্রিয়া হচ্ছে গিয়া যে প্রক্রিয়ায় একটি মাত্র নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে, একটি মাত্র নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা যায়।
লিখে দিচ্ছি যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে একটি মাত্র নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করা হয়। একটি মাত্র নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করা হয়। ওকে, আচ্ছা। যে পদ্ধতিতে একটি মাত্র নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করা হয় তাকে হচ্ছে কি আমরা এক বিন্দু প্রক্রিয়া বলে। আমরা ব্যাখ্যায় আসবো। স্যার আপনাকে চিনে না এমন কোনো সায়েন্সের স্টুডেন্ট নাই। দ্যাট মাই গ্রেটেস্ট প্লেজার। এটা আসাদ ইফা বলছো। হ্যাঁ, তোমরা চিনা একটা কথা, একটা ফিল করা যে হ্যাঁ আমার পর থেকে তুমি ডিরেক্টলি উপকৃত হইছো। সো ওইটা একটা রহমত, তাই না? যে আমি পড়াইছি তোমাদের একটা চ্যাপ্টার এবং সেটা তোমাদের ডিরেক্টলি উপকার করছে, সেটা বেশি ভালো লাগার আর কি। আমি ওটা বলছি। আমাকে চিনে না এরকম কোনো স্টুডেন্ট নাই সেটা একটা, বাট তোমাদেরকে ডিরেক্টলি একটা চ্যাপ্টার পড়াইতে পারে। জানো তোমাদের যখন পড়াইতেছে 26 বছরের পোলাপান আমার ব্যাচের পোলাপানি আমার মনে করো যে মনে মনে বলতে, ভাই আমাদেরকে এরকম করে কেন একটা দুটো চ্যাপ্টার পড়াইলেন না। এই যে 24, 25, 26 বলতে বলতে কান ফাটায় বলছে যে ভাই আমাদেরকে নিয়াজ ভাই এত ভালোবাসে পাবলিক লাইভে এসে পড়াই দিচ্ছে, ভাই আপনি এত ভালো হলেন কবে? মানে ওরা বলবে, মানে ওদেরকে পেইড গ্রুপেই ক্লাস নেওয়া হয়েছে। ওদের ওই সময়টা আসলে তখন করতে পারি নাই, মাঝখানের সময়টা আমি ওদের জন্য আসলে এটা করতে পারি না, যেটা আমার 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 নিজের লস। আমি বলবো আসলে ওদের জন্য করতে পারলে আমার খুব ভালো লাগতো। তো তোমাদের জন্য সেটা করতে পারছি, তোমাদের জন্য এটা করতে পারছি। তো আমি এটা বলছি যে তোমাদেরকে ডিরেক্টলি পড়াইতে পারতেছো, অনেক কিছু পড়াবো। 27 বছর আমি সব কিছু দিয়ে দেবো। যাই হোক, এবার আসো দুই বিন্দু প্রক্রিয়া। যে পদ্ধতিতে একটি মাত্র নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করা হয় সেটা হচ্ছে এক বিন্দু প্রক্রিয়া। তাহলে দুই বিন্দু প্রক্রিয়া কি? যে পদ্ধতিতে দুটি নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে আমরা দুইটা প্রক্রিয়াই দেখব আজকে, আমরা এগুলাই দেখব। দুইটি নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করা হয়। ওকে, একটাতে হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু, একটাতে হচ্ছে দুটি নির্দিষ্ট বিন্দু। মানে প্রথম যেটা আছে এটাতে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, এটাতে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, আর দ্বিতীয় যেটা আছে এটাতে দুইটা নির্দিষ্ট বিন্দু থাকবে। এবার আসো আমরা প্রথমে এক বিন্দু প্রক্রিয়াটা দেখে নিই। প্রথমে আমরা কোনটা দেখব? এক বিন্দু প্রক্রিয়া। হ্যাঁ, এক বিন্দু প্রক্রিয়া, সিঙ্গেল পয়েন্ট। হ্যাঁ, এক বিন্দু প্রক্রিয়া। ওকে, তো দেখো এইখানে একটাই নির্দিষ্ট বিন্দু থাকবে। এবার দেখো লেটস সে আমরা যখনই তাপমাত্রা মাপার প্রক্রিয়াগুলো দেখব তখন আমরা ইউজুয়ালি থার্মোমিটারটা আমরা সবাই চিনি, পারদ থার্মোমিটার চিনি। ওটার সঙ্গে কম্পেয়ার করলে বোঝাটা একটু সোজা হয়। লেটস সে এইটা একটা পারদ থার্মোমিটার। হ্যাঁ, ধরে নিলাম এটা একটা পারদ থার্মোমিটার। তো পারদ থার্মোমিটারের ভিতরে কি থাকবে? পারদ থাকবে। এখন আমরা এখানে একটা বিন্দু ফিক্সড থাকবে। আমরা কি বলতেছি? এক বিন্দু প্রক্রিয়া। এখানে কয়টা বিন্দু ফিক্সড? একটি মাত্র বিন্দু ফিক্সড। সেই একটি মাত্র বিন্দুটা কি হবে? সেই একটি মাত্র বিন্দুটা হবে পানির ত্রৈধ বিন্দু। ওই একটি মাত্র বিন্দুটা হবে পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট কি এটা তোমরা জানো, তাও একটু বলে নিচ্ছি। যে অবস্থায় পানি তিনটা অবস্থায় সহ অবস্থান করে। পানির তিনটা অবস্থা কি কি? দেখো তো, পানির তৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট, টিপি,
এই টিপি দ্বারা বোঝায় ট্রিপল পয়েন্ট। তৈলবিন্দু তাপমাত্রা কত বলো তো? তৈলবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 ক্যালভিন। পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 ক্যালভিন। ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট, এটা আমরা জানি। পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা 273 অনেক সময় বলে, বাট মোর অ্যাকুরেটলি 273.16 ক্যালভিন। এটা আরও ভেঙে লেখা যায় 1592 হবে। হ্যাঁ, 1592 ক্যালভিন, বাট ওইটা অত অত দরকার নাই, এটাই ঠিক আছে, 273.16 ক্যালভিন। ওকে ফাইন। সো তৈলবিন্দু কি? যে অবস্থায় পানি তিন অবস্থায় সহাবস্থান করে। পানির তিনটা অবস্থা কি? কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। তাহলে তুমি দেখবা এটা মনে করো একটা বরফের টুকরা, লেটস সে এটা একটা বরফের টুকরা, এবং এই বরফের টুকরার গায়ে দেখবা ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা জমা হয়ে আছে। দেখছো না একটা বরফ ঘামাইতেছে? একটা বরফকে তুমি ঘামাইতে দেখছো? যে একটা বরফ মনে করো ঘামাইতেছে, বরফের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটা জমে আছে। এটা পাশাপাশি আবার দেখবা এখান থেকে কিছু বাষ্প উড়ে যাচ্ছে, তাই না? কিছু বাষ্প এখান থেকে উড়ে যাচ্ছে। আমি খুব একদম জনপ্রিয় সংজ্ঞা দিতেছি, এটা আরো রিগুরাসলি বলা যায়, যাই হোক সেটা অন্য কথা, আমাদের আপাতত এতটুকু জানলে চলবে। তো দেখো একটা বরফের টুকরো, এর গায়ে পানির ফোঁটা জমে আছে, আবার বাষ্প উড়ে যাচ্ছে। তাহলে এখানে মোট কয়টা অবস্থা আছে? এইখানে মোট কয়টা অবস্থা আছে? এখানে মোট কয়টা অবস্থা আছে? এইখানে এইখানে মোট তিনটা অবস্থা আছে। কি কি আছে? কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। দেখো এই যে বরফ আছে, পাশাপাশি হচ্ছে গিয়া এই যে পানির ফোঁটা জমে আছে, সঙ্গে আবার হচ্ছে গিয়া আমরা দেখতে পাচ্ছি যে বাষ্পের মতো উড়ে যাচ্ছে। তার মানে এখানে তিন অবস্থানে আছে, মানে কঠিন, তরল, বায়বীয় একই সঙ্গে সহ অবস্থান করতেছে। এইখানে খেয়াল করে দেখো একই সঙ্গে তিনটা অবস্থানে আছে, কঠিন, তরল, বায়বীয়। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি। ও, ওই যে উপরে উপরে এখানে কিছু লিখি নাই, এখানে 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 কিছু লিখি নাই। উপরে একজন বলতেছো ভাইয়া উপরে দেখতে পাচ্ছি না, মানে কিচ্ছু লেখা নাই, একটি মাত্র বিন্দু, ওইটার নাম লিখছিলাম তৈলবিন্দু, মানে কিছু নাই, মুখের কথা শুনলেই হবে। ঠিক আছে ফাইন, এখানেও লিখে আছে তৈলবিন্দু। তাহলে দেখতেছো এই তাপমাত্রায় তিনটা অবস্থানে অবস্থান করে। এই তাপমাত্রায় তিনটা অবস্থানে অবস্থান করে, কঠিন, তরল এবং বায়বীয়। তিনটা অবস্থানে পানি যখন অবস্থান করে সেটাকে আমরা বলি হচ্ছে পানির তৈলবিন্দু, যেটা হচ্ছে 273.16। ভাইয়া এই চ্যাপ্টারটা আপনার দ্য আর্কাইভ থেকে কমপ্লিট করে ফেলছে। ভেরি গুড জিদান, ভেরি গুড জিদান। দেখছো জিদান একটা চমৎকার কাজ করছে। জিদান আমার এই চ্যাপ্টারটা অলরেডি আর্কাইভ থেকে কমপ্লিট করে ফেলছে। জিদান আগায় গেছে, জিদান অনেক আগায় গেছে। 27 বছর যত স্টুডেন্ট আছে জিদান এর ভিতরে 5% স্টুডেন্ট চলে আসছে। ভাইয়া ক্লাস শেষে নোট কোথায় শেয়ার করবো, অ্যান্ড নোট কি শেয়ার করতে হবে? হ্যাঁ, নোট তো শেয়ার করতে হবে। এই ক্লাসগুলো রমজানের মাসে এই যে চিল্লায় চিল্লায় ক্লাসগুলো নিতেছি তোমাদের উপকারের জন্য, এবং মাই থিং ইজ তোমরা সবাই নোট শেয়ার করবা। কত নাম্বার চ্যাপ্টার এটা? প্রথম চ্যাপ্টার, এই তাপগতিবিদ্যা প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। সবাই নোট করে, ভালো কথা বলছেন, একটু বলে রাখি মাঝখানে, সবার নোট আমি দেখব, সবার নোট আমি দেখব, রোজা রেখে বলতেছি, সবার নোট দেখব, সবার নোটে আমি কমেন্ট করব। মানে এরকম হওয়ার চান্স নেই যে চোখের সামনে চলে যাবে। কোথায় কোথায় করবা? সেটা হচ্ছে আরএমএইচ গ্রুপে, যে গ্রুপে লাইভটা হচ্ছে, আরএমএইচ 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 গ্রুপে, এবং তুমি ফিজিক্স ম্যানিয়াক গ্রুপেও এটা আপলোড করতে পারো। ফিজিক্স ম্যানিয়াক ফিজিক্স ম্যানিয়াক ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে এবং আরএমএইচ গ্রুপে, এই দুইটা গ্রুপে তোমরা নোট আপলোড করো। নোট দুই জায়গায় আপলোড করে দিও, দুই জায়গায় আপলোড করে দিও। আমি প্রত্যেকটা জায়গাতে আসলে কমেন্ট করব, আমি প্রত্যেকটা জায়গাতে আমি কমেন্ট করব। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে আমি হচ্ছে গিয়া কমেন্ট করব। এবং তোমাদেরকে আসলে এটাও একটু বলে রাখা দরকার, দেখো আর্কাইভ করে ফেলছে আমার স্টুডেন্টরা, আর্কাইভ অলরেডি করে ফেলছে। ওটা কি লোড করা আছে ওয়েবসাইটে আরএমএসটা? যাবো আমি ওখানে, ফাইন। একটু একটু তোমাদেরকে দেখাই দিই, একটু একটু জাস্ট একটা মিনিট দেখাই দিই। ই করা আছে, ওই ওয়েবসাইট লোড করা আছে না নাজিদ? একটু তোমাদেরকে দেখাই দিতেছি। হ্যাঁ একটু, হ্যাঁ একটু তোমরা যদি আরএমএস এ চলে যাও, এখানে তো আমাদের কেনা নেই এটা, তাই না? আরএমএস এ চলে যাও, তাহলে কিন্তু তোমরা ফার্স্ট, হ্যাঁ তো দেখো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই কিন্তু তোমরা আসলে এই কোর্সে যুক্ত হতে পারো। লেটস সে স্টার্ট লার্নিং এ আমি চলে গেলাম। এই যে দেখো, এই যে সেকেন্ড পেপারের কোর্স, যেখানে যে কোর্সটা আছে এইখানে আমি কিন্তু এই যে আর্কাইভে সব কিছু দিয়ে রাখছি। যারা এখনো যুক্ত হও না, এই দেখো আর্কাইভে আমি সব কিছু তোমাদের এখানে
দিয়ে রাখছি, সকল চ্যাপ্টার কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর্কাইভেই যা আছে তা দিয়ে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে, এটা অনেকে জানে না। এই যে দেখো তাপগতিবিদ্যা, অলরেডি আমার স্টুডেন্টরা যারা এই কোর্সে যুক্ত হয়েছে 400+ স্টুডেন্ট কোর্সে যুক্ত হয়ে গেছে, প্রথম চ্যাপ্টারটা আমরা তোমাদের সবার জন্য ফ্রি করে দিয়েছি। তো দেখতেছো এইখানে তাপগতিবিদ্যা আমি অলরেডি পড়ায় রাখছি, এই যে 13টা লেকচারের মাধ্যমে তাপগতিবিদ্যা পড়ায় রাখছি, সকল চ্যাপ্টার পড়ায় রাখছি। এবং তোমরা চাইলে যে কোনো সময় এই কোর্সের ক্লাসে যুক্ত হয়ে তোমাদের ক্লাসগুলো কিন্তু করে ফেলতে পারো। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম এই যে দেখতে পাচ্ছ যে আমার না, প্রত্যেকটা ক্লাস করে তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারো। এই চ্যাপ্টারটা যারা এখনো পড়ো না, এই যে দেখো আমি ক্লাস নিতেছি, এই যে যা তোমাদের পড়াইতেছি না, এগুলো কিন্তু পড়ানো আছে। যারা যারা বুদ্ধিমান তারা আমার জাস্ট এই আর্কাইভ করে এগুলি শেষ টেস করে বসে আছে। তোমরা যারা এখনো এটা করো নাই তারা কিন্তু পিছায় পড়বা। তবে আমি তাপগতিবিদ্যা পুরোটাই তোমাদেরকে পড়াই দিচ্ছি, সবার জন্য এক, তাপগতিবিদ্যা পুরোটাই তোমাদেরকে পড়াই দিচ্ছি, এতটুকু জাস্ট তোমাদেরকে বলে রাখা। এবং এর পাশাপাশি এটাও তোমাদের বলে রাখা, রমজান উপলক্ষে তোমাদের জন্য কিন্তু একটা কুপন কোড আমি দিয়ে রাখছি, এটা তুমি অনেক ছাড় পাবা। জাস্ট 1 মিনিট বলে রাখতেছি, আমরা পড়ায় ব্যাক করবো, পড়ালেখা সবার আগে। রমাদান 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 499, রমাদান 499, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা, 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা, মাত্র 2000 টাকা পাবা। এবং এটা মাত্র এই প্রথম রহমতের 10 দিনের জন্য আমি রাখছি। ওকে, রোজার মাস উপলক্ষে তোমাদের জন্য একটা বাল্ক ছাড় দিয়ে রাখছি, এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 কোর্সেই পাবা। তোমরা যারা এখন যুক্ত না যুক্ত হবা, বন্ধুদেরকে যুক্ত হইতে বলবা, যুক্ত তোমাকে হতেই হবে। এই চ্যাপ্টারটা পড়ানো শেষ হলে তুমি এমনিও যুক্ত হবো, আমি জানি সেটা। তো যাই হোক, আসো, রমাদান 499 এটা হচ্ছে কুপন কোড। তো এবার আমরা পড়ালেখায় ব্যাক করি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এক বিন্দু প্রক্রিয়া, পারদ থার্মোমিটার। এখন এক বিন্দু প্রক্রিয়াতে কি হয়, একটা বিন্দু ফিক্স থাকে, এক বিন্দু প্রক্রিয়াতে একটা বিন্দু ফিক্স থাকে। এবং সেই ফিক্স বিন্দুটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু, সেই ফিক্স বিন্দুটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু, ফিক্স বিন্দুটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। লেটস সে পানির ত্রৈধবিন্দুতে পারদের উচ্চতা এতটুকু হয়। দেখে নাও, এই যে আমরা পড়ায় চলে আসছি। দেখো এই যে, মনে করো যে এই যে হচ্ছে পারদ, হ্যাঁ, মনে করো পানির যখন তৈধবিন্দু, এইটা হচ্ছে পানির তৈধবিন্দুতে পারদের উচ্চতা, একদম নিচের যে বিন্দুটা এটা ফিক্সড, এইটা হচ্ছে ট্রিপল পয়েন্টে, টিপি। আচ্ছা, তো দেখো মনে করো পানির তৈধবিন্দুতে যখন আমি ওই তাপমাত্রায় নেই, তখন পারদের উচ্চতা এতটুকু হয়, এই পয়েন্টটা ফিক্সড। কোন পয়েন্টটা ফিক্সড? এই পয়েন্টটা ফিক্সড। দেখো এই পয়েন্টটা এখানে ফিক্সড। সো এইটা হচ্ছে ট্রিপল পয়েন্ট বা ত্রৈধবিন্দু, এটাকে আমরা বলতে পারবো টিপি, তাই না? কি টিপি মানে টিপি মার্ক ফর ট্রিপল পয়েন্ট, ওকে, সেটা হচ্ছে 273.16 ক্যালভিন। হ্যাঁ, তো মনে করো এইটা হচ্ছে তৈধবিন্দুতে উচ্চতা, এই প্রক্রিয়াতে একটা বিন্দুই ফিক্সড থাকবে, সেটা হচ্ছে তৈধবিন্দু। ওকে, তো গেল এটা। এখন আমি যে বস্তু, এইটা মনে করো ফিক্সড, এইটার সাপেক্ষে আমরা তাপমাত্রা মাপবো, এইটার সাপেক্ষে আমরা তাপমাত্রা মাপবো। ওকে ফাইন, তাহলে এবার দেখো আমি যে বস্তুর তাপমাত্রা মাপতে চাই, মনোযোগ 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 মনোযোগ, আমরা যে বস্তুর তাপমাত্রা মাপতে চাই ওই বস্তুটাকে আমরা এটার সঙ্গে টাচ করাবো। আমরা যেই বস্তুর তাপমাত্রা মাপতে চাই সেটাকে আমরা এখানে টাচ করাবো, হ্যাঁ, এইখানটাতে টাচ করাবো। তো এইখানে যদি এটাকে টাচ করাই, তাহলে বুঝতেছো এর তাপমাত্রা অনুযায়ী আমাদের এই সূত্র সবার জানা আছে যে তাপমাত্রার সঙ্গে সঙ্গে পারদের উচ্চতা সমানুপাতিকভাবে বাড়ে। তার মানে বুঝতেছো এই যে বস্তুর তাপমাত্রা, এই তাপমাত্রার জন্য পারদের উচ্চতা বেড়ে যাবে, বেড়ে মনে করো এই পর্যন্ত আসছে, বেড়ে মনে করো এই পর্যন্ত পারদের উচ্চতা উঠছে, কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে বস্তুর তাপমাত্রা, দেখতেছো এই উচ্চতা পর্যন্ত উঠছে, এইটা হচ্ছে গিয়া বস্তুর তাপমাত্রা। এইখানে যে তাপমাত্রার দাগটা থাকবে সেটা হবে বস্তুর তাপমাত্রা, এটা বস্তুর তাপমাত্রা। রহমত করো, এই রোজার ভিতরে চিল্লাচ্ছি যে গলা শুকিয়ে যাচ্ছে, তাতে কিছু যায় আসে না, আমার খুব ভালো লাগছে আজকে, তোমাদের পার্টিসিপেশন খুব ভালো লাগছে এবং তোমাদের সবাইকে ক্লাসে থাকতে হবে, তোমরা ক্লাসে থাকলে আমার খুব মন খারাপ হয়ে যায়। ওকে ফাইন, এবার আসো বস্তুর তাপমাত্রা। তাহলে খেয়াল করে দেখো, তাইলে খেয়াল করে দেখো যে, খেয়াল করে দেখো যে এই যে যখন ট্রিপল পয়েন্টে ছিল, ট্রিপল পয়েন্টের উচ্চতা মনে করো এইচটিপি, যখন পানির তৈধবিন্দুতে পারদের উচ্চতা এইচটিপি, আর বস্তুর তাপমাত্রায় যে পারদের উচ্চতা এটা হচ্ছে সেই উচ্চতা, তাই না? এই উচ্চতাকে আমরা বলছি এইচ, এটা হচ্ছে বস্তুর তাপমাত্রায় পারদের উচ্চতা এইচ। এখন এই সূত্র থেকে একটু সবাই খেয়াল করো তো, এই সূত্র থেকে সবাই খেয়াল করো, যেহেতু টি প্রপোর্শনাল
এইচ। তাহলে এখান থেকে এই কথা লেখা যায় না যে যে দেখো যে তৈলবিন্দুতে, তাহলে এইটা যদি হয় সমানুপাতিক যদি হয় তাহলে আমরা জানি এদের অনুপাত কি হবে, সমান হবে। তাহলে বস্তুর তাপমাত্রায় পারদের উচ্চতা এবং তৈলবিন্দুর তাপমাত্রায় পারদের উচ্চতার অনুপাত কি হবে, সমান হবে। তাহলে আমরা এটা লিখতে পারবো বস্তুর তাপমাত্রা টি ডিভাইডেড বাই তৈলবিন্দুর তাপমাত্রা টিটিপি, এদের অনুপাত ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়া বস্তুর তাপমাত্রায় পারদের উচ্চতা ডিভাইডেড বাই তৈলবিন্দুর তাপমাত্রায় পারদের উচ্চতা। সবাই নিশ্চয়ই এটা বুঝতে পারছি, সবাই নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারছি যে বস্তুর তাপমাত্রায় পারদের উচ্চতা এইচ, বস্তুর তাপমাত্রায় পারদের উচ্চতা এবং তৈলবিন্দুর তাপমাত্রায় পারদের উচ্চতা এদের অনুপাত কি হবে, সমান। কেন? কারণ আমরা জানি এটাই তো সমানুপাতিকের নিয়ম। যদি দুইটা সম্পর্ক সমানুপাতিক হয় তার মানে আমরা জানি তাদের অনুপাতগুলো, তাপমাত্রার অনুপাত এবং এই উচ্চতার অনুপাত, এটা সমান থাকবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবাই নিশ্চয়ই এটা আমরা জেনেই থাকছি। ওকে 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 ফাইন। তাইলে এবার দেখো আমাদের দরকার কি, আমাদের দরকার বস্তুর তাপমাত্রা নির্ণয় করা, আমাদের দরকার বস্তুর তাপমাত্রা নির্ণয় করা, আমাদের দরকার বস্তুর তাপমাত্রা নির্ণয় করা। এই দেখো এখনই হয়ে যাবে, এই মনোযোগ 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 মনোযোগ। তাহলে দেখো এইখান থেকে কি এই কথা বলা যায় না, এখান থেকে এই কথা বলা যায় না? দেখো তো বস্তুর তাপমাত্রা ইকুয়ালস টু, এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এটা লিখতে পারবো, সেটা হচ্ছে এইচ বাই এইচ টিপি ইন্টু এই তাপমাত্রা এখানে চলে আসছে টিটিপি। এই দেখো এটাই আমাদের সূত্র। এইখানে কিন্তু আমরা এই টার্মটার মানে এই টার্মটার ভ্যালু জানি। এটার ভ্যালু কত? 273.16 ক্যালভিন, 273.16 ক্যালভিন। এটা তো সবাই জানি। তৈলবিন্দুর তাপমাত্রা তো ফিক্সড, পানির তৈলবিন্দুর তাপমাত্রা তো ফিক্সড। ঠিক আছে, এই যে ফর্মুলা সবাই লিখে বলছে, এটা খুব সোজা জিনিস। আমি তো বলছি একদম জিরো থেকে আমরা পড়বো, একদম জিরো থেকে পড়বো। এই যে একদম এক বিন্দু প্রক্রিয়া থেকে পড়তেছি, দুই বিন্দু প্রক্রিয়া পড়বো, এবং লাস্ট ক্লাসে যখন আমি যাব তোমাদের বলতেছি আইআইটি স্ট্যান্ডার্ড পর্যন্ত প্রবলেম আমরা সলভ করব। একটা গ্রাফকে কেমনে ট্রান্সভার্স করে, একটা গ্রাফকে কেমনে প্লট চেঞ্জ করে, একটা গ্রাফের কেমনে হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্স করে, যা যা কিছু আছে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। এই চ্যাপ্টারে বুয়েটে যতগুলা কোশ্চেন আসছে, ডিউতে যতগুলা কোশ্চেন আসছে, সব 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 সলভ করে দিব। তবে সেটা কখন দিব? যখন তোমরা ক্লাসে আমাকে পার্টিসিপেট করবা, যখন তুমি ক্লাস করার পাশাপাশি ওই দুষ্টু বন্ধুটা হয়েও না, স্কুলের বা কলেজের ওই দুষ্টু বন্ধু হয় না যে লুকায় লুকায় ক্লাস করো, কাউরে জানতে দাও না। লুকায় লুকায় ক্লাস করো, অনেকে আছে না যে লুকায় লুকায় ক্লাস করে, কাউরে জানতে দেওয়া যাবে না। লাইভটা পাবলিক হইতেছে, যে কোনোভাবে যদি লাইভটা লুকায় ফেলতে পারতাম, শুধু আমি একাই উপকৃত হইতাম। তো এই ধরনের মাইন্ডসেট রাখা যাবে না। তো আমি আশা করব সবাই ডেফিনেটলি হচ্ছে গিয়া বন্ধুদেরকে একটু শেয়ার করা। মানে কি শেয়ার করা? মানে যে ওর দেখতেই হবে এরকম না, মানে ওকে জাস্ট বলা যে এই ক্লাসগুলো করে দেখ, যদি তোমার ইফেক্টিভ লাগে, এবং ইফেক্টিভ তোমার লাগবে ইনশাল্লাহ। তো সেই কাজটা একটু করতে হবে, এবং তোমাকেও মনোযোগ ধরে থাকে। বন্ধুকে ইফেক্টিভ বইলে নিজেই খবর নাই, তাইলে তার কোনো লাভ নেই। সেই বন্ধুরে ইফেক্টিভ করা লাগবে না, তার থেকে বরঞ্চ তুমি আগে আগে ক্লাসটা করো। ঠিক আছে? তো ক্লাস করা এবং সবাইকে একটু উপকৃত করা। আমি জানি কখনো দুঃস্বপ্ন দেখেছো? কখনো কি দুঃস্বপ্ন দেখেছো? আমি অনেক দেখি জীবনে, আমি অনেক দুঃস্বপ্ন দেখেছি, তাই না? তো এরকম দুঃস্বপ্ন দেখো নাই? যে এরকম দুঃস্বপ্ন একটু তোমাদেরকে বলে নিই, সব করা দিব ভাই। সিকিউ এমসিকে এই চ্যাপ্টারে আমি সব পড়ামুরে ভাই। তোরা আজকে ক্লাসে যে আসোস, সবাইরে বলতেছি সবাই খালি ক্লাসটা করো, আমি সবই পড়াবো, তুমি দেখবা। তো এটা তো আজকে একটা ক্লাস। তো দুঃস্বপ্ন দেখেছো না? দুঃস্বপ্ন দেখার অনুভূতিটা কিরকম? এই যে কিছুদিন আগে আমি একটা দুঃস্বপ্ন দেখতেছিলাম এরকম, যে আমার জীবনটা একদম দুর্বিষহ হয়ে গেছে, আমার জীবনটা একদম দুর্বিষহ হয়ে গেছে। আল্লাহর রহমত ঠিকই এসে আমার উপরে পড়ছে, কিন্তু আমি হয়তো বা সেটাকে কাজে লাগাইতে পারতেছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এবং দুঃস্বপ্নের ভিতরে, নাইটমেয়ারের ভিতরে আমি দেখতেছিলাম যে জীবনে এমন একটা করুণ পরিণতি এসে পড়েছে যে যে আমি একটা সুইসাইডিয়াল মোমেন্টে চলে আসছি, যে উইচ ইজ ভেরি ব্যাড, তাই না? চলে আসছি, এরকম একটা মোমেন্ট আমার কাজ করতেছিল। এবং হঠাৎ করে আমার স্বপ্নের ভিতরে, আমি বাকিটা বললাম না, স্বপ্নের ভিতরে এমন হইলো যে আমি দেখতেছি একটা বিশাল স্কাই কিপার্স বিল্ডিং থেকে আমি পড়ে যাচ্ছি, একটা 10 তলা বিল্ডিং থেকে
বা একটা বড় সুউচ্চ ভবন থেকে আমি কলার খোসায় পা পিছলায়া পড়ে যাচ্ছি এবং ডাউনফল হচ্ছে, নিচের দিকে পড়তেছি। এরকম একটা স্বপ্ন আমি দেখলাম। স্বপ্নের ভিতরে আমার খুব কান্না পাইলো। স্বপ্নের ভিতরে কখনো কান্না করেছো? এটা খুব কষ্টের অনুভূতি। স্বপ্নের ভিতরে কান্না করার অনুভূতিটা খুবই কষ্টের অনুভূতি, তাই না? সো এরকম একটা অনুভূতি আমার কাজ করছিল যে আমি একটা ভবনের ছাদ থেকে পড়ে যাচ্ছি। সো পড়ে যাচ্ছি। সো হঠাৎ করে আমার খুব কান্না পাচ্ছে যে এই জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে, এই বিল্ডিংয়ের যখন আমি নিচে পড়বো আমি মারা যাব। সো এর মাধ্যমে আমার জীবনটা সমাপ্ত হয়ে যাবে। সো এরকম একটা অনুভূতি, আমার খুব কান্না পাচ্ছে, এরকম একটা অনুভূতি। হঠাৎ করে আমার চোখটা খুলে গেল, হঠাৎ করে আমার চোখটা খুলে গেল। আমি কিন্তু এতক্ষণ ভাবতেছিলাম এটাই বাস্তব, এটাই রিয়েল, এটাই আমার সঙ্গে হইতেছে, এটাই আমার সঙ্গে হইতেছে, আমি মারা যাচ্ছি, এরকম অনুভূতি ছিল। যেই আমার চোখটা খুলে গেল না, যেই আমার চোখটা খুলে গেল না, সঙ্গে সঙ্গে আমি এতটা ভালো লাগলো, মনে হলো ভাগ্যিস ওইটা স্বপ্ন ছিল, আমি প্রাণ ফিরে পাইছি, আমি প্রাণ ফিরে পাইছি, ভাগ্যিস ওইটা একটা নাইটমেয়ার বা একটা দুঃস্বপ্ন ছিল। তখন অনেক ভালো লাগা কাজ করলো। তখন কি করলাম? তখন ওই মধ্যরাতে ঘুম থেকে উঠে স্বচ্ছ এক গ্লাস পানি খাইলাম, তাই না? স্বচ্ছ পানি মানে স্বচ্ছ গ্লাসে পানি ঢেলে খাইলাম এবং বুকটা তৃপ্তিতে জড়ায় গেল এবং আমি সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ দিলাম এইটা চিন্তা করে যে আমি বেঁচে গেছি। ভাগ্যিস সেটা দুঃস্বপ্ন ছিল, এটা যদি বাস্তবতা হইতো যে জীবনে একটা করুণ পরিণতি চলে আসছে, এরপরে আর কোনো শেষ নাই এবং আমি শেষ হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এটা হয় যখন মানুষ আমরা স্ট্রেসে থাকি। এটা আমি কেন বলেছি? এটা আমি কেন বলেছি? তোমার জীবনে তুমি এইচএসসি পরীক্ষা একবারই দিতে পারবা। তোমার জীবনে তুমি এইচএসসি পরীক্ষা জীবনে একটিবারই দিতে পারবা। তোমার জীবনে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তুমি একবারই পরীক্ষা দিতে পারবা এবং তোমরা এটা সবাই জানো যে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যে ব্যাপারটা, পাবলিক যে যত কথাই বলুক, মদ্দা কথা এটা, মরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট যে এই পাবলিক ইউনিভার্সিটির ক্লাসগুলোর উপরেই, চান্স পাওয়ার উপরেই তোমার বাকি পরের জীবনের গতি ফিক্সড হয়। ইহা সত্য কথা, ইহা একটি ইউনিভার্সাল ট্রুথ। ওখানে চান্স পেলে তোমার জীবন যেরকম হবে, চান্স না পেলে জীবন অন্য রকম হবে। আমি বলছি না তাতে তুমি ব্যর্থ হবা, বাট জীবনের গতিপথ আলাদা করে দেয়, সহজতর হয়, সহজতর হয় যদি তুমি সেই অপরচুনিটি নিতে পারো। তাহলে আমি বলতে চাচ্ছি এইচএসসি পরীক্ষা জীবনে তুমি দিতে পারবা একবার এবং অ্যাডমিশন পরীক্ষাগুলো তুমি একবার করে দিতে পারবা। তো চিন্তা করে দেখো, 27 ব্যাচের স্টুডেন্ট মেজরিটি এখানে অথবা থেকে থাকবা, অন্য ব্যাচ 26 ব্যাচেরও থাকতে পারো কেউ কেউ। সো তোমাদের সামনে কিন্তু স্টিল নাও, 27 ব্যাচকে আমি উদ্দেশ্য করে বলতেছি এই মুহূর্তে, যে স্টিল নাও তোমাদের সামনে একটা বছর টাইম এখনো বাকি আছে, অলমোস্ট। অ্যাডমিশন পর্যন্ত ধরলে 1 বছর ফিউ মান্থস, ওকে, 14-15, 16-17 মান্থ, 16-17 মান্থ বাকি আছে, হ্যাঁ। তো চিন্তা করে দেখো, ওই পরীক্ষা একবার যদি হয়ে যায় তোমাকে কেউ সেকেন্ড চান্স দিতে পারবে না। যে চিন্তা করে দেখো যে এই 1 মাস পরে তোমার অ্যাডমিশন পরীক্ষা বা 10 দিন পরে তোমার এইচএসসি পরীক্ষা, তুমি পড়ালেখা করো নাই, তুমি রিলস দেখে দেখে, তুমি রিলস দেখে দেখে, তুমি রিলস দেখে দেখে তোমার এই ছোট্ট জীবন পাড়ি দিয়ে ফেলছো এবং তুমি পড়ো নাই। এরপরে যে জিনিসটা ঘটবে সেটা কি হবে বলো তো? তুমি অনেক কষ্ট পাবে, তুমি অনেক কষ্ট পাবে। তখন তোমার মনে হবে যে তোমার যে বন্ধুরা পড়ছে, পড়ালেখা করতে, তুমি রিলেট করতে পারতেছো না। চিন্তা করে দেখো, তুমি পড়তে চাচ্ছ, 10 দিন বাকি, দোস্ত এটা কেমনে হয়, দোস্ত বলতে দোস্ত এটি জানোস না, তুই পরীক্ষা তো পাশই করবি না, যা যা যা, আমি পড়তেছি, পড়তে দে। তখন তোমার খুব খারাপ লাগবে, তুমি তীব্রভাবে মনে প্রাণে চাইবা, যখন বাস্তবতা বুঝবা, ইস একটু একটু ইস যদি আমি ট্র্যাকে থাকতাম। তখন তুমি হঠাৎ করে একটা দুটো চ্যাপ্টার বুঝে যাবা, বুঝে যাবার মনে হবে এটা তো সোজা ছিল, আমাকে যদি আর একটু টাইম কেউ দিত। তখন কেউ তোমাকে একটা দিনও টাইম এক্সট্রা আর দিতে পারবে না। জাস্ট চিন্তা করে দেখো, কালকে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ফিজিক্স, তুমি কিছু পড়ো নাই, তুমি বসে আছো, তুমি ভাবতেছো যদি কেউ আমাকে জাস্ট একটা মাস পিছনে নিয়ে যাইতো, আমি আমার জীবন দিয়ে পড়তাম। মনে করো কালকে তোমার অ্যাডমিশন পরীক্ষা, ডিউর পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা বা যে কোনো জায়গায় পরীক্ষা, পাবলিক ইউনিভার্সিটিতে। তো তখন তোমার মনে হবে ইস যদি একটা চান্স পেতাম। ওই চান্সটা কিন্তু তুমি আর পাবে না। মনে করো পরীক্ষা হয়ে গেছে, তুমি কোথাও চান্স পাও নাই, তখন তোমার তীব্রভাবে আসলে খুব খারাপ লাগা কাজ করবে। তখন তুমি কান্না করবা, তখন তুমি সফলদের হাসি দেখে কান্না করবা, তুমি চাইবা মন থেকে, কিন্তু সেই সুযোগটা তোমাকে
কেউ দিতে পারবে না। সো আমি এটা কেন বলতেছি, ওই নাইটমেয়ারটার কথার মতো চিন্তা করে দেখো যে আমি মরে যাচ্ছিলাম, হঠাৎ করে ঘুম থেকে মনে হইলো ভাগ্যিস এটা দুঃস্বপ্ন। চিন্তা করে দেখো এখনও ওই দিন আসে নাই যে পরীক্ষার আর 10 দিন বাকি, এখনও ওই দিন আসে নাই যে অ্যাডমিশন পরীক্ষা শেষ, এখনও তোমার কাছে একটা বছর টাইম আছে, এখনও তোমার কাছে অ্যাটলিস্ট 1 ইয়ার টাইম আছে। তাহলে আজকের দিনে তুমি যদি সময় নষ্ট করো, আজকের দিনে যদি তুমি এই সত্য এই বাস্তবতা জেনেও সময় নষ্ট করো, তাহলে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, সৃষ্টিকর্তার অন্য প্ল্যান না থাকলে। তো নিশ্চয়ই বুঝতে পারতেছো, একটু কষ্ট করো, একটু, আমি বলছি না যে অনেক রুটি বেলতে হয়, অনেক কষ্ট করতে হয়, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়ালেখার মধ্যে ঢুকে যেতে হয়। এখন এই সত্য তো আমরা সবাই জানি, এই সত্য আমরা সবাই জানি, এই সত্য জানি না এমন কেউ নাই, এই সত্য আমরা সবাই জানি যে পড়তে হবে। কিন্তু বাস্তবতা এখানে এসে থেকে ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্টের, ভাই পড়তে অনেক চাই কিন্তু কেমনে পড়তে হয় এটা ধরতে পারতেছি না। ওই হাফ ইয়ারলি পরীক্ষা চলতেছে 27 ব্যাচের মেজরিটির, কিন্তু এখনো অনেকে আছে ভাই পড়ালেখা একটু চেষ্টা করছি, 1-2 চ্যাপ্টার কি যেন পড়ছি, কিন্তু আমি না পড়াটার ভিতরে ঢুকতে পারতেছি না। তাদেরকে বলতেছি যে এই একটা চ্যাপ্টার আমার সঙ্গে তোমরা পড়ো ফিজিক্স, হতে পারে এই একটা চ্যাপ্টারই তুমি বুঝে গেছো, এই একটা চ্যাপ্টার বুঝে যাওয়ার মাধ্যমে তুমি ফিজিক্সের ভালোবাসা কিভাবে পড়তে হয় সাবজেক্ট সেটা জেনে গেছো, এবং একটা সাবজেক্ট ভালো মতো পড়া শুরু করে ফেললে অন্য সব সাবজেক্ট পড়তে পারবা। এবং একটা জেনুইন কোশ্চেন, এখন থেকে পড়লে কি ভাইয়া, এখন থেকে পড়লে কি ভাইয়া আমার সর্বোচ্চ সাফল্যটা আমি অ্যাচিভ করতে পারবো? ডেফিনেটলি পারবা। এখন স্টিল ফেয়ার এনাফ টাইম আছে, ফেয়ার এনাফ টাইম, অনেক ভালো করতে পারবা, খালি পড়ালেখাটা শুরু করে দিতে হবে। ফাইন। তো এবার আসো আমরা একটু পড়ালেখায় ব্যাক করি, বন্ধু বান্ধব সবাই মিলে ক্লাসটা করতে পারবো। স্যার আমাদের মনের বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বুঝেন, দ্যাট মাই গ্রেটেস্ট প্লেজার। শুধু বোঝা না, আমি তোমাদের সহযোদ্ধা হতে চাই, আমি তোমাদের সঙ্গেই থাকতে চাই। আমি নিজেই নিজেই তোমাদের এই ফেসটা পাড়ি দিয়েছি, আমি নিজেই তোমাদের এই ফেসটা আসলে পাড়ি দিয়েছি। ওকে, সো তোমাদের পাশে আসি, 27-এর সঙ্গে আসি, সব সময় থাকবো। এবং আমি তোমাদের বললাম যে সত্য যেটা সেটা চিরন্তন সত্য, সেটাকে একটা মানুষের না যে গাইরত থাকতে হয়, মানে একটা একটা জজবা থাকতে হয়, একটা কি বলে একটা জেদ থাকতে হয়, একটা অদম্য জেদ থাকতে হয়। তো তোমাদের সবার ভিতরে এই বয়সে তো জেদে ভরপুর। তো জেদটাকে কাজে লাগাও, শক্তিতে কাজে লাগাও, কনভার্ট করো, পড়ো পড়ো। পড়ালেখা দুনিয়ার সব থেকে সোজাতম কাজ। ওকে, তো এবার আসো তো দেখো, ট্রিপল পয়েন্ট, 273.16 ক্যালভিন। তাহলে এখান থেকে দেখো আমরা বস্তুর তাপমাত্রা টি ইকুয়ালস টু, বস্তুর তাপমাত্রা টি ইকুয়ালস টু, বস্তুর তাপমাত্রা টি ইকুয়ালস টু, এটা 273.16, 273.16 ইন্টু এইচ ডিভাইডেড বাই এইচটিপি, এইচটিপি। তাহলে এই যে দেখো আমরা পেয়ে গেছি আমাদের প্রথম ফর্মুলা, পেয়ে গেছি। এই শব্দ সোজা জিনিস, জিরো থেকে শুরু করছে, সোজাতম জিনিস থেকে শুরু করছে, লাস্টের দিন যে উড়াবো সব কিছু। দেখো, তো এইবার খেয়াল করে দেখো যে এইখানে বস্তুর তাপমাত্রা টি যদি বের করতে হয়, এটা হচ্ছে বস্তুর তাপমাত্রা, তাহলে আমাদের কি কি জানতে হবে? আমাদের জানতে হবে যে বস্তুর তাপমাত্রায় পারদের উচ্চতা এবং পানির তৈধবিন্দুতে পারদের উচ্চতা। যদি বলে দেয় পানির তৈধবিন্দুতে পারদের উচ্চতা এত এবং বস্তুর তাপমাত্রায় পারদের উচ্চতা এত, তাইলে এখানে বসাই দিলেই কিন্তু আমরা বস্তুর তাপমাত্রা পেয়ে যাব। অথবা যদি এটা কেউ বলে দেয় যে বস্তুর তাপমাত্রায় পারদের উচ্চতা এবং পানির তৈধবিন্দুতে পারদের উচ্চতার অনুপাত এত, তাইলেও কিন্তু আমরা এই অঙ্ক করে ফেলতে পারবো। রাজিয়া সুলতানা বলছো, স্যার আমি আপনার ফিজিক্স কোর্সে ভর্তি আছি, প্রথমে ফিজিক্সে একটু ভয় লাগতো, কিন্তু আপনার ক্লাসগুলো করার পর ফিজিক্স এখন অনেক সহজ লাগে। ভেরি গুড রাজিয়া, সেটাই বাস্তবতা, সেটাই হবে। এটা কেন হয়েছে? এটাও কি একদিনে হয়েছে? পরিশ্রম আসলে একটা জিনিসকে সহজ করে তোলে, পরিশ্রম একটা জিনিসকে সহজ করে তোলে। আমি ফিজিক্স পড়াইতেছি, আমার ভাবতে অবাক লাগে, আমার 14 বছর হয়ে গেছে, আমি কখনো ভাবি নাই যে এত বছর আমি আসলে ফিজিক্স পড়াবো। ভালো লাগায় এমনভাবে আঁকড়ে পড়েছি যে ফিজিক্স পড়াতে পড়াতে 14টা বছর পারি হয়ে গেছে। সো এই 14টা বছর যে আমি পাড়ি দিছি, এখান থেকে আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, সেই এক্সপিরিয়েন্সগুলাই আসলে কাজে লাগে। প্রথম দিকে যখন আমি পড়াতাম তখন কখনোই এত ভালো পড়ানো বা তোমাদের উপকার ডিরেক্টলি হইতো না স্টুডেন্টের, বাট যখন সময় গেছে আস্তে আস্তে ওই বিভিন্ন স্টুডেন্টের সিচুয়েশন দেখে দেখে আমি যে এক্সপিরিয়েন্সটা কালেক্ট করেছি, সেটাই কিন্তু তোমাদের ক্ষেত্রে আসলে কাজে আসে। একদিনে হয় না কোনো ভালো জিনিস, দুনিয়ার কোনো সৃষ্টি একদিনে হয়নি ভালো।
সো ব্যাপারটা যেটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদেরকে শেয়ার করি, যেটা হয়তো বা রাজিয়া বলতেছো তোমার কাজে লাগে বা সোজা লাগে। তো সকল স্টুডেন্টের ক্ষেত্রেই সেটা হবে। তবে তোমাদের মনোযোগ, এটা আমার কোনো ক্রেডিট না, এটা পুরোটাই তোমাদের ক্রেডিট। তোমরা যখন ভালো করো আমি হয়তো বা সহজ করে পড়াই দিই, এবং তোমাদের মনোযোগ থাকার কারণে জিনিসপত্রগুলো ধরতে পারো। তাহলে চলো ছোট একটা এমসিকিউ টাইপের অঙ্ক আমরা দেখিনি, আমরা অনেক অঙ্ক করব। এখন আমরা থিওরির পার্টটা দেখতেছি, আমরা অনেক অঙ্ক করব, টাইপ ভিত্তিকভাবে আমরা অনেক অঙ্ক করব। সে এভাবে বলা আছে যে বস্তুর তাপমাত্রায় বস্তুর তাপমাত্রায় বস্তুর তাপমাত্রায় ও ত্রৈধ বিন্দুতে ত্রৈধ বিন্দুতে বস্তুর তাপমাত্রায় ও ত্রৈধ বিন্দুতে পারদের উচ্চতার অনুপাত, ছোট একটা এমসিকিউ অঙ্ক জাস্ট, পারদের উচ্চতার অনুপাত 5:2 হলে বস্তুর তাপমাত্রা নির্ণয় করো। 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 খুব সহজ। দেখো এই টাইপের এমসিকিউ আমাদের জন্য খুবই সহজ। এই যে ক্যালকুলেটর যারা আছে তারা ধূপধাপ এটা মিলাই ফেলতে পারবা। আমরা কিছুক্ষণ আগেই ফর্মুলা দেখছি। বস্তুর তাপমাত্রা T কত? 273.16 ইন্টু H/H TP। তাহলে দেখো আমাদের এই অনুপাতটা দরকার, যে বস্তুর তাপমাত্রায় পারদের উচ্চতা এবং তৈধ বিন্দুতে পারদের উচ্চতা, এদের অনুপাতটা দরকার। তো এই অনুপাত তো আমাদের দেওয়া আছে, এই অনুপাত আমাদেরকে দিয়ে দিছে। তাহলে এই অনুপাত যদি দিয়ে দেয়, তাহলে বস্তুর তাপমাত্রা T=273.16 ইন্টু এই অনুপাতটা কত? এই অনুপাতটা 5/2। দেখো এই যে বলে দিছে যে বস্তুর তাপমাত্রায় ও তৈধ বিন্দুতে পারদের উচ্চতার অনুপাত 5/2। তাহলে এখান থেকে করলেই আমরা পেয়ে যাব বস্তুর তাপমাত্রা কত। জাস্ট সব থেকে সহজতম সূত্রটা আমি অনেকটা সময় নিয়েই পড়াইলাম। এইভাবেই পড়তে হয়, তাই না? এভাবেই পড়তে, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে ক্লাস তোমরা করতে থাকবা। 682.9 ক্যালভিন, 682.9 ক্যালভিন, 682.9 ক্যালভিন। ওকে, ফাইন। এই দেখো আমরা এইটা সবাই বুঝে ফেলছি, একদম ইজিতমতা পড়ে ফেলছি। সো দিস ইজ দ্য ফর্মুলা। হ্যাঁ, এটা আমরা সবাই বুঝে ফেলছি। এখন দেখো এই যে সূত্রটা আছে, এই সূত্রটাকে আমরা নানা রকম ফর্মে আসলে ইউজ করতে পারবো। এই সূত্রটাকে আমরা দেখছি পারদ থার্মোমিটারের ক্ষেত্রে, আমরা দেখেছি পারদ থার্মোমিটারের ক্ষেত্রে। দেখো আমরা দেখছি পারদ থার্মোমিটার। ওকে, পারদ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা এই সূত্রটা কিভাবে দেখছি, এরকম দেখছি যে T=273.16 ইন্টু H/H TP। কজ পারদ থার্মোমিটারে আমরা জানি যে উচ্চতার অনুপাতটা থাকে। পারদ থার্মোমিটারে উচ্চতার এই অনুপাতটা আমরা ইউজ করি। পারদ থার্মোমিটারে উচ্চতার অনুপাতটা আমরা ইউজ করি। অপরিচিত, ওহ নামটা তো চমৎকার, অপরিচিত। ওহ, সো ভাইয়া আমার একটা কোশ্চেন, আপনি তো অনেক এক্সাম্পল দিয়ে আমাদের বুঝান, তো আমরা যখন কোথায় খাতায় নোট করব, তবে কতটুকু নোট করব, নাকি সবগুলা এক্সাম্পলই নোট করব? না, সবগুলা আমি মুখে যা বলি সব নোট করতে হবে না, আমি যা কিছু লিখি ওইটা নোট করবা। আমি বোর্ডে যা কিছু লিখি ওটা নোট করবা, আর মুখে যে এক্সাম্পলগুলো বলি সেগুলো সব নোট করতে হবে না। বাট তার দুই একটা জিনিস আছে না যে ইফেক্টিভ, এটা ভালো ছিল, এটা একটু লিখে রাখি, ছোটো করে একটু লিখে রাখবা। বাট অ্যাকচুয়ালি দ্য ফোকাস ইজ আমি যা কিছু বোর্ডে লিখছি সেটা। ঠিক আছে? অপরিচিত, ওহ আচ্ছা ফাইন। সো কি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করাইয়েন? মানসুরা বলছো পরে অ্যাডমিশনে আমাদের জন্য সব অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। এইচএসসি পরীক্ষা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, বুয়েট অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ইউজ করতে পারবা, ডিউতে করতে পারবা না। ডিউর কোশ্চেন যেগুলো সলভ করবো ওইগুলোতে আমরা ক্যালকুলেটর ইউজ করবো না।
ওকে, তো ক্যালকুলেটর ছাড়া সলভ করার নানা রকম টেকনিক আছে, টুকটাক কিছু টেকনিক, আসলে অঙ্ক যে পারে সে সবভাবেই পেরে যায়। সো সেইগুলো নিয়ে আলাদা ক্লাস হতে পারে, ঠিক আছে। সো আমি ডিউর অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া করে দেখা দিব না। আচ্ছা এবার আসো, যদি রোদ থার্মোমিটার হয়, যদি রোদ থার্মোমিটার, এই পড়ালেখা, এবার একটু পড়ালেখার দিকে মনোযোগ সবার। রোদ থার্মোমিটার, লেটস সে রোদ থার্মোমিটার। তো রোদ থার্মোমিটার কীরকম? রোদ থার্মোমিটার এইখানে জাস্ট পারদ থার্মোমিটারে আমরা পারদের উচ্চতার অনুপাত নিছি, রোদ থার্মোমিটারে এখানে যে আমরা জাস্ট রোধের অনুপাত নিব, রোধের অনুপাত নিব একই রকম। দেখো সেই ক্ষেত্রে বস্তুর তাপমাত্রা টি ইকলস টু 273.16, এখানে আর ডিভাইডেড বাই আর টিপি, আর ডিভাইডেড বাই আর টিপি, এটা হচ্ছে বস্তুর তাপমাত্রায় পরিবাহীর রোধ, আর এটা হচ্ছে ত্রৈধ বিন্দুতে পরিবাহীর রোধ। সো দ্যাটস ইট, ওকে, দ্যাটস হাউ ইট ইজ, ফাইন। সো নিশ্চয়ই বুঝতে পারছো যে রোদ থার্মোমিটার হইলে এখানে জাস্ট রোধের অনুপাতটা নিব, তার মানে বুঝতেছো এটা যদি ভলিউম থার্মোমিটার হয় মানে আয়তন, আয়তন থার্মোমিটার হয় তাহলে সেটা আয়তনের অনুপাত হবে। সো একই সূত্র বিভিন্ন থার্মোমিটারের ক্ষেত্রে ওর উষ্ণনামিতিক ধর্মের অনুপাতটা আমাদেরকে নিতে হবে। সো ডান আন্ডারস্ট্যান্ড, এক বিন্দু প্রক্রিয়া আমরা সবাই বুঝে ফেলছি, এক বিন্দু প্রক্রিয়া যে পদ্ধতিতে একটি মাত্র নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করা হয় এবং সেই একটি নির্দিষ্ট বিন্দু হচ্ছে গিয়া ত্রৈধ বিন্দু। এখানে একটাই নির্দিষ্ট বিন্দু ছিল যেটা হচ্ছে ত্রৈধ বিন্দু। এবার আসবো আমরা দ্বিতীয় অংশটাতে, সব থেকে সোজাতম সূত্রটা আমরা এবার শিখছি। এবার আমরা চলে আসবো ক্লিয়ার, ভেরি গুড, এই যে নাইমা খাতুন বলছো ক্লিয়ার, সবাই বলছো ক্লিয়ার, ফাইন, গেল গেল গেল, এ আসো 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 আসো। এরপর, এরপর আমরা এবার দুই বিন্দু প্রক্রিয়ায়, দুই বিন্দু প্রক্রিয়ায় তাপমাত্রা নির্ণয়ের সূত্রগুলো দেখে ফেলবো। দুই বিন্দু প্রক্রিয়া, ওকে, দেখো এইখান থেকে শুরু, দুই বিন্দু প্রক্রিয়া। সো এখানে কয়টা নির্দিষ্ট বিন্দু থাকবে? দুইটা নির্দিষ্ট বিন্দু থাকবে, এখানে দুইটা নির্দিষ্ট বিন্দু থাকবে। আমাদের বইয়ে মোট কয়টা থার্মোমিটারের কথা বলা আছে? তিনটা। আমাদের বইয়ে আছে সেলসিয়াস, ক্যালভিন অ্যান্ড ফারেনহাইট। বাট তোমাদের সকল বই ঘাইটা মোট পাওয়া যাবে কয়টা? পাঁচটা। সকল বই ঘাইটা মোট পাওয়া যাবে পাঁচটা। আরও দুইটা আছে যে দুইটা তোমরা জানো না, আরও দুইটা আছে যে দুইটা তোমরা জানো না। তো আমরা মোট পাঁচটা থার্মোমিটার সম্পর্কেই জানবো, আমরা মোট পাঁচটা থার্মোমিটার সম্পর্কে জানবো। দুই বিন্দু প্রক্রিয়াতে কয়টা ফিক্সড বিন্দু থাকবে? ফিক্সড বিন্দু থাকবে দুইটা। দুই বিন্দু প্রক্রিয়াতে ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট দুইটা, ফিক্সড পয়েন্ট দুইটা থাকবে, একটা নিচে একটা উপরে, একটা নিচে আর একটা উপরে। আমরা মোট পাঁচটা থার্মোমিটার সম্পর্কে জানবো, আমি পাঁচটাই এখানে এঁকে দিচ্ছি। মনোযোগ, এই পার্টটাতে সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ দিয়ে দেখবা, তাইলে থার্মোমিটারের যে কোনো কিছু আমরা পারবো। দেখো দেখো, আমরা এখানে মোট পাঁচটা থার্মোমিটার সম্পর্কে জানবো। তোমাদের বইয়ে তিনটা আছে, ওই তিনটা দিয়েই চলে যায়, ঠিক আছে, তিনটা দিয়েই চলে যায়। কোনো এক সালে মেডিকেলে মনে হয় একবার রোমার স্কেল আসছিল, তো আমরা পাঁচটাই পড়ে ফেলবো। হ্যাঁ, আমরা পাঁচটাই পড়ে ফেলবো, আমরা পাঁচটাই পড়ে ফেলবো, আমরা পাঁচটাই পড়ে ফেলবো। তো দেখো, তো দেখো যে দেখো যে এই দেখো এখানে পাঁচটা থার্মোমিটার আছে এবং পাঁচটা থার্মোমিটার প্রত্যেকটাই একই সাইজের। হ্যাঁ, প্রত্যেকটা একই সাইজের, ধরে নিলাম প্রত্যেকটাই পারদ থার্মোমিটার, প্রত্যেকটার ভিতরে পারদ আছে। তো এই পাঁচটা থার্মোমিটারের নিচের যে বিন্দু, নিচের যে বিন্দু, এই যে নিচের বিন্দু, এই যে প্রত্যেকটার নিচের একটা বিন্দু ফিক্স থাকে, দেখতেছো প্রত্যেকটার নিচের একটা বিন্দু ফিক্স থাকে, এই যে নিচের যে বিন্দু, এই যে বিন্দুটা ফিক্স থাকে, এই যে নিচের বিন্দু, এটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। নিচের যে বিন্দু আছে এটাকে আমরা বলি নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু, এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। নিচের যে বিন্দু আছে এটাকে আমরা বলবো নিম্ন স্থির বিন্দু, এটাকে আমরা বলবো নিম্ন স্থির বিন্দু। রোজার মাসে ক্লাস কইরা লাভ কি ভাই? সাইফুর রহমান বলতো, রোজার মাসে ক্লাস করে লাভ কি ভাই? রোজার মাসে কি তুমি হচ্ছে গিয়া তোমার সকল কাজ বন্ধ করে দিছো? সব তো বন্ধ করো না, পড়ালেখা তো করতে হবে। রোজার মাসেই পড়ালেখা করার জন্য বেস্ট টাইম। তবে রোজার মাসে যে জিনিসটা হয়, সিয়াম সাধনার মাস, এই মাসে অ্যাকচুয়ালি যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে গিয়া সেলফ স্টাডি করাটা খুবই কম হয়। রমজান মাসে সেলফ স্টাডি খুবই কম করা হয়। রমজান মাসে যেটা হয়, ইফতারের পরে পড়তে বসবো, সারাদিন তো রোজা থাকে, নামাজ টামাজ পড়া থাকে এবং পাশাপাশি টায়ার্ডও লাগে
এবং ইফতারের পরে পড়তে বসার টাইমও নাই, ওই সময় আবার তারাবির নামাজ থাকে। সো সেলফ স্টাডি করা হয় না, ইফতারের পরে মনে হয় পড়বো না, এরপরে পড়া হয় না, মানে সেহরির পরে পড়বো, সেহরির পরে মনে হয় যে অনেক রাত হয়েছে এখন আর পড়ে কী করবো। সো এই কারণে যেটা হয়, রমজান মাসে সেলফ স্টাডি করা হয় না, নিজের পড়া হয় না। এটা ট্রু। স্টুডেন্ট লাইফে আমি তোমাদের জায়গায় সত্য যেটা সেটা মেনে নিতে হবে, এর বাইরে যে উল্টাপাল্টা কথা বলে তো লাভ নাই, আলতু আলতু মোটিভেশনেরও লাভ নাই। রমজান মাসে সেলফ স্টাডি হয় না, হইলেও খুবই কম, নগণ্য। এটাই হইতো স্কুল লাইফ থেকে রোজার মাসে স্যারদের পড়া কমপ্লিট করতে পারতাম না, রাইতে ঘুমায় যেতাম, সকালে আয় রে আজকে তো স্যারের বাড়ি খাবো, এরকম একটা অবস্থা হয়ে যাইতো। তো রমজান মাসে বেস্ট সলিউশন যেটা, ইবাদত করতে হবে এটা সবার আগে। এরপরে যেটা, সেটা হচ্ছে গিয়ে এই ক্লাসগুলোর সঙ্গে সঙ্গে নোটগুলো করে ফেলো, এটাতেই তোমার পড়া আগায় থাকবে। রোজার মাসের এটাই নিয়ম, ক্লাস করে নোট করে রাখো। আমি জানি রোজার মাসে আমি এই ফ্রিতে না, মানে আমাদের এই পেইড কোর্সের প্রথম চ্যাপ্টারটি কেন ফ্রি করে দিছি, কারণ আমি জানি রমজান মাসে তোমরা নিজেরা খুব পড়ালেখা করে উল্টাবা, আমার জানা আছে। তো যাই হোক, যেটা করবা সেটা হচ্ছে যে সবার জন্য ক্লাস দিছি, রেগুলার ক্লাসটা করো, ক্লাসটা করে নোট করে ফেলবা, নোটটা পাবলিশ করে ফেলবা, কার নোট সপ্তাহে ভালো হবে এটা আমি দেখবো। তো যাই হোক, এই কাজটা করতে করতেই দেখবা একটা চ্যাপ্টার আমি ক্লিয়ার করাই দিছি। সো দ্যাটস হাউ ইট ইজ। ওকে, সো রমজান মাসে জাস্ট ক্লাসগুলো করে রাখো, এতেই হয়ে যাবে। তুমি যখন হাতে লিখতেছো, গেট ইউর হ্যান্ড ডার্টি, এঙ্গেজ ইউর সেলফ। তুমি যখন এই যে নোট করতেছো, লিখতেছো, ক্লাস করতেছো, ওই পড়া তুমি ভুলতে পারবা না, চাইলেও ভুলতে পারবা না। তো ওভাবে করেই আমরা পড়ছি। ওকে ফাইন, এবার আসো, নিচের যে বিন্দুটা থাকে এটাকে আমরা বলি নিম্ন স্থির বিন্দু। এটা আরেকটা নাম থাকে যেটাকে আমরা বলতে পারবো বরফ বিন্দু। এটাকে আমরা বলি আইস পয়েন্ট বা বরফ বিন্দু, বরফ বিন্দু, বরফ বিন্দু, বরফ বিন্দু। হ্যাঁ, মানে বরফ যখন আমি টাচ করাবো, বরফ যখন টাচ করাবো, সেই বরফের তাপমাত্রা নিম্ন স্থির বিন্দু। এটা গেল একটা পয়েন্ট। উপরের যে সর্বোচ্চ বিন্দুটা থাকে এইখানে, যেখানে আমরা টাচ করাই, এই যে থার্মোমিটারগুলোতে, এইটাকে আমরা বলবো ঊর্ধ্ব স্থির বিন্দু। এটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। এটাকে আমরা বলছি, এটা নিম্ন স্থির বিন্দু, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। এইটা ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু। ওকে, এইটার আরেকটা নাম হচ্ছে বাষ্পবিন্দু বা স্টিম পয়েন্ট। বাষ্পবিন্দু বা স্টিম পয়েন্ট, বাষ্পবিন্দু, বাষ্পবিন্দু বা স্টিম পয়েন্ট। তাহলে দেখো এখানে মোট কয়টা ফিক্সড পয়েন্ট? দুইটা। এইটার জন্য এটা নাম দুই বিন্দু প্রক্রিয়া। একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু, মানে এখানে বরফ টাচ করাইলে যে তাপমাত্রা দেখাবে, বরফ টাচ করাইলে যে তাপমাত্রা দেখাবে। আর এটা হচ্ছে বাষ্পবিন্দু, মানে পানি বাষ্প হইতেছে, ওইটা যখন আমি এখানে দিব তখন যে তাপমাত্রা দেখাবে। এই দুইটা যে তাপমাত্রার পার্থক্য আছে, এর মাঝখানে আমরা যে কোনো বস্তুর তাপমাত্রা মাপতে পারবো। এর মাঝখানে আমরা যে কোনো বস্তুর তাপমাত্রা মাপতে পারবো। ঠিক আছে, এবার আসো এখানে, স্যার ছুটি কখন দিবেন? আর এই তো এই 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 যে এইখানে একটা ফর্মুলা আমরা ডিরাইভ করব, এটা পরেই ছুটি। এইখানে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব, এরপরেই ছুটি, এরপরেই ছুটি। এই যে ছুটির কাছাকাছি আমরা চলে এসেছি। এই যে আসরের নামাজ পড়বো না আমরা সবাই, আসরের নামাজের সময় ছুটি। আসরের নামাজের রক্ত হয় 4:30, মানে 30-এ না 22-এ রক্ত হয়, মানে 30-এর দিকে আমরা ছুটি দিয়ে দেবো। এই যে আর মাত্র কত, 15 মিনিট, আর 15 মিনিট হয়ে গেছে। প্রথম দিনে ক্লাস শেষ। এই সবাই মনোযোগ। স্যার মাঝে মাঝে ম্যাথ ট্রিক্স শিখাই দিয়ে ক্যালকুলেটর দিয়ে, ওকে ফাইন, সব হবে। এবার আসো, এটা আগে পড়ে নেই। এবার আসো, এই যে আমরা 5টা থার্মোমিটার দেখতেছি, এই 5টা থার্মোমিটারের নাম কি এদের? এটা হচ্ছে সেলসিয়াস, এইটা হচ্ছে সেলসিয়াস। আমি নামগুলো সব লিখে দিই। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, প্রথমটা সেলসিয়াস, সেলসিয়াস, সেলসিয়াস স্কেল। পরেরটা ক্যালভিন, এটা হচ্ছে ক্যালভিন স্কেল, সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে ক্যালভিন স্কেল। এরপরেরটা ফারেনহাইট স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট। এই তিনটা বইয়ে আছে, সেলসিয়াস, ক্যালভিন, ফারেনহাইট, সেলসিয়াস, ক্যালভিন, ফারেনহাইট, এই তিনটা বইয়ে আছে। এই তিনটা দিয়ে কাজ চলে যায়, বাট আমি তোমাদের জন্য বাদ রাখবো না, করোটা সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর দেখো র্যাঙ্কিন, এটা হচ্ছে র্যাঙ্কিন
নামই শুনে না অনেকে, বাট কিছু কিছু বইয়ে আগে ছিল, এখনকার বইয়ে নাই। র্যাঙ্কিন, র্যাঙ্কিন স্কেল। এরপরটা হচ্ছে রোমার স্কেল। এই দুইটা সম্পর্কে খুব কম মানুষই জানে, বাট আমরা 5টা সম্পর্কেই জানবো। রোমার স্কেল, ওকে ফাইন। তাহলে মোট কটা স্কেল? সেলসিয়াস, ক্যালভিন, ফারেনহাইট, র্যাঙ্কিন এবং রোমার। র্যাঙ্কিন এবং রোমার। এবার আসো, এবার এবার হচ্ছে এদের নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, এই দুইটা বিন্দুর ডিফারেন্ট ডিফারেন্ট। এক একটার জন্য এক একজন সায়েন্টিস্ট এক একটা স্কেল নিজে নিজে বানাইছে, পারপাস আছে। সো যে যার মতো এই পয়েন্টগুলোর সংখ্যা আলাদা আলাদা করে দিছে। এখন এটা জানতে হবে, এইগুলো কিন্তু এমসিকিউ। যারা মেডিকেলে পড়তে চাও তাদের জন্য এটাই এমসিকিউ। সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু কত? এটা সবাই জানি। সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু 9-10 থেকে জানি। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু হচ্ছে গিয়া 0 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ বিন্দু বা বাষ্প বিন্দু কত সেলসিয়াস স্কেলের? 100 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা সবাই জানি। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু 0, ঊর্ধ্ব স্থির বিন্দু 100। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু হচ্ছে 0 এবং ঊর্ধ্ব স্থির বিন্দু 100। তার মানে এই থার্মোমিটার দিয়ে 0 থেকে 100-র মধ্যে সকল তাপমাত্রা মাপা যাবে। এবার আসো ক্যালভিন স্কেল। ক্যালভিন স্কেলের নিম্ন স্থির বিন্দু কত? এটাও আমরা জানি, 273 ক্যালভিন। 273 ক্যালভিন। আর 273 ক্যালভিন। আর সর্বোচ্চ কত? এই যে বাষ্পবিন্দু, সর্বোচ্চ না, মানে বাষ্পবিন্দু হচ্ছে 373 ক্যালভিন। ক্যালভিন স্কেলেরটাও জানি যে বরফ বিন্দু 273 এবং বাষ্পবিন্দু 373। এগুলো কিন্তু এমসিকিউ আসে যে ক্যালভিন স্কেলের বাষ্পবিন্দুর তাপমাত্রা কত, ক্যালভিন স্কেলে বরফ বিন্দুর তাপমাত্রা কত, বুঝতেছে? এগুলি পারি, এরপরে এগুলো পারো না। দেখো র্যাঙ্কিন রোমানে যদি এমসিকিউ আসে, দেখো মনোযোগ, যদি বলতো যে বলতো র্যাঙ্কিন স্কেলের, এটা কিন্তু মেডিকেল এমসিকিউ, র্যাঙ্কিন স্কেলের নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দুর তাপমাত্রা কত? কে পারো? কমেন্ট করো তো, দেখি তো, দেখি তো কে আসো যে নির্ঘাত মেডিকেলে চান্স পেয়ে যাবা, যে এই ইনফরমেশন এখনই জানো, যে বললো র্যাঙ্কিন স্কেলের বরফ বিন্দুর তাপমাত্রা কত। র্যাঙ্কিন স্কেলে বরফ বিন্দুর তাপমাত্রা কত? র্যাঙ্কিন স্কেলে বরফ বিন্দুর তাপমাত্রা কত? পারো? পারো না? এই যে আমার ক্লাস করো, তাহলে পারবা। দেখো, তো এরপর ফারেনহাইট। ফারেনহাইটের বরফ বিন্দু কত? 32 ফারেনহাইট। 32 ফারেনহাইট স্কেলের হচ্ছে 32 বরফ বিন্দু। আর বাষ্পবিন্দু কত? বাষ্পবিন্দু হচ্ছে 212 ফারেনহাইট। 212 ফারেনহাইট, ওকে, 212 ফারেনহাইট। এরপর র্যাঙ্কিন স্কেল, এটা কেউই পারে না, মেজরিটি পারে না। যারা আর্কাইভ ক্লাস করছো তারা পারার কথা। 492 র্যাঙ্কিন। আর বাষ্পবিন্দু হচ্ছে গিয়া 672 দেখতেছো? 492 এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু র্যাঙ্কিন স্কেলের। আর ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে গিয়া 672, ঊর্ধ্ব স্থির বিন্দু 672। এবার আসো রোমার। রোমারের নিচেরটা কত? রোমারের নিচেরটা 0 আর উপরেরটা 80। উপরেরটা 80। এবার জানবা যে এই দুই বিন্দুর মধ্যবর্তী যে ব্যবধান, এই দুই বিন্দু নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর মাঝের যে ব্যবধান, এটাকে আমরা বলি হচ্ছে মৌলিক ব্যবধান। এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। তো মনে রাখবা, মৌলিক ব্যবধান কি জিনিস? ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী ব্যবধান মৌলিক ব্যবধান। মৌলিক, একদম ভেঙে সব ডিটেলসে আমি পড়াচ্ছি, ক্লাসগুলো করতে হবে সবাইকে। মৌলিক ব্যবধান কি? মৌলিক ব্যবধান হচ্ছে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর মধ্যবর্তী ব্যবধান। তো মনে রাখবা, মৌলিক ব্যবধান হচ্ছে গিয়া নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর মধ্যবর্তী ব্যবধান। নিম্ন মানে দুই স্থির বিন্দুর মধ্যবর্তী ব্যবধান। দুই স্থির বিন্দুর মধ্যবর্তী ব্যবধান।
মধ্যবর্তী ব্যবধান। এবার দেখো এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে, এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে। কি কি এমসিকিউ আসতে পারে? যদি তোমাদেরকে বলে যে সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত, সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত, সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত, সেলসিয়াস সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান, সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত হবে? দেখো সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান হবে 100 - 0 মানে 100। সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান 100। এরপর বলো তো ক্যালভিন স্কেলের মৌলিক ব্যবধান কত হবে? ক্যালভিন স্কেলের মৌলিক ব্যবধান দেখো এইটা হচ্ছে 373, এটা হচ্ছে 273, তার মানে 373 - 273, তাহলে বুঝতেছো এটাও 100। তাহলে এবার দেখো ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান কত? ফারেনহাইট ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান কত? দেখো 212 - 32, 212 - 32 মানে 180, 212 - 32 180। তাহলে র্যাঙ্কিনের কত? র্যাঙ্কিন স্কেলের মৌলিক ব্যবধান হবে 672 - 492, এইটাও 180, এটাও 180। এরপর আসে রোমার স্কেলের মৌলিক ব্যবধান কত? রোমার স্কেলের মৌলিক ব্যবধান 80 - 0 মানে 80। তাহলে সব থেকে মৌলিক ব্যবধান কম কার? সব থেকে মৌলিক ব্যবধান কম কার? সব থেকে মৌলিক ব্যবধান কম হচ্ছে গিয়া রোমার স্কেলের। মৌলিক ব্যবধান কম মানে নিচের বিন্দু এবং উপরের বিন্দুর মাঝখানে ব্যবধান কম। তাহলে এই দুই বিন্দুর মাঝে ব্যবধান কম, এই কথার মানে হচ্ছে গিয়ে এটাই যে এইখানে প্রত্যেকটা ঘর বড় বড়। দেখো এই জায়গা থেকে এই জায়গার মাঝের ব্যবধান 80, তার মানে বুঝতেছি এখানে একই জায়গা একই দৈর্ঘ্যকে 80টা ভাগে ভাগ করছে, মানে এখানে প্রত্যেকটা ভাগ বড় বড় পড়ছে। দেখো একই জিনিস এইখানে 180টা ভাগে ভাগ করছে, এইখানে 180টা ভাগে ভাগ করছে এই দৈর্ঘ্যটারে, তার মানে প্রত্যেকটা ঘর ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র, মানে প্রত্যেকটা একক ছোট। এবং রোমারে খেয়াল করে দেখো মৌলিক ব্যবধান 80, তার মানে বুঝতেছি একই দৈর্ঘ্যে মাত্র 80টা ভাগে ভাগ করছে, তার মানে বুঝতেছে এখানে প্রত্যেকটা ভাগে বড় পড়ছে। তাহলে বলো তো কোন এককটি সব থেকে বড়? এই কোশ্চেনে আনসার কে দিতে পারবা? কোন এককটি সব থেকে বড়? কোন এককটি, কোন তাপমাত্রা এককটি, কোন তাপমাত্রা এককটি? এই কোশ্চেন আসলে অনেকেই পারবে না। দেখো এই অপশন দিল এই 5টা। কোন তাপমাত্রা এককটি, কোন তাপমাত্রা এককটি সব থেকে বড়? সব থেকে, কোন তাপমাত্রা এককটি সব থেকে বড়? কোন তাপমাত্রা এককটি সব থেকে বড়? বলো 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 বলো, কোন তাপমাত্রা এককটি সব থেকে বড়? কোনটা সব থেকে বড় হবে? দেখো রোমার, আনসার হবে রোমার, আনসার হবে রোমার, আনসার হবে রোমার। রোমার তাপমাত্রা স্কেলটি, রোমার তাপমাত্রা স্কেল, রোমার তাপমাত্রা এককটি সব থেকে বড়। কেন? দেখো এইখানে একই দৈর্ঘ্যে 80টা ভাগে ভাগ করছে, মানে প্রত্যেক ভাগ বড় বড় পড়ছে। দেখো এইটারে করছে 80টা ভাগে ভাগ, এটা 180টা, এটা 180টা, এটা 100টা, এটা 100টা, তার মানে এখানে একই দৈর্ঘ্যকে 80টা ভাগে ভাগ করছে, মানে প্রত্যেক ভাগে বড় অংশ পড়ছে। তার মানে রোমার হচ্ছে সব থেকে বড় তাপমাত্রার একক। আবার বলো তো সবচেয়ে ছোট কোনটি হবে? যেখানে বেশি ভাগ করছে, খেয়াল করে দেখো এই দুইটাতে বেশি ভাগ করছে। কোনটা কোনটা? এই ফারেনহাইট এবং র্যাঙ্কিন, ফারেনহাইট এবং র্যাঙ্কিনে বেশি ভাগ করেছে, তার মানে আমরা বুঝতেছি ফারেনহাইট এবং র্যাঙ্কিনে 180টা ভাগ করছে, মানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ, একটি ছোট। আবার খেয়াল করে দেখো কোন এককগুলার পার্থক্য সমান হবে, কোন এককগুলার পার্থক্য সমান হবে। দেখো এই দুইটাতেই 180টা করে ভাগ, 180টা করে ভাগ হলে প্রত্যেক ভাগ কি একই রকম না? একই রকম। তার মানে পার্থক্য, তাপমাত্রা পার্থক্য ফারেনহাইটে যা র্যাঙ্কিনে তা, তাপমাত্রা পার্থক্য ফারেনহাইটে যা র্যাঙ্কিনে তা। খেয়াল করে এককগুলো কি সমান না? ফারেনহাইট এবং র্যাঙ্কিনে 180টা ভাগ দুইটাতেই, তার মানে বুঝতেছে প্রত্যেক ভাগ সমান এই দুইটার, তার মানে এদের তাপমাত্রার পার্থক্য সমান। তাহলে আমরা এটা কিন্তু বলতে পারবো যে ফারেনহাইটে তাপমাত্রার পার্থক্য এবং র্যাঙ্কিনে তাপমাত্রার পার্থক্য সমান। এই যে আর এন দ্বারা র্যাঙ্কিন বুঝায়, এই দুইটার তাপমাত্রার পার্থক্য সমান। মানে 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ানো 1 ডিগ্রি র্যাঙ্কিন বাড়ানো কত, একই কথা। আরো খেয়াল করে দেখো, আবার খেয়াল করো, আবার দেখো যে সেলসিয়াস এবং ক্যালভিন এদেরও মৌলিক ব্যবধান সমান, এদেরও মৌলিক ব্যবধান সমান। তার মানে কি এটা বুঝতে পারতেছো? এদেরও যদি মৌলিক ব্যবধান সমান, তাহলে এদেরও দেখো এইখানে 100টা ভাগ করছে, এখানে 100টা ভাগ করছে, তার মানে এই প্রত্যেকটা ভাগ সমান হবে।
তার মানে সেলসিয়াস এবং ক্যালভিনেরও তাপমাত্রা পার্থক্য সমান। এটা তো আমরা আগেও জানতাম যে সেলসিয়াসের তাপমাত্রা পার্থক্য আর ক্যালভিনে তাপমাত্রা পার্থক্য সমান হয়। মানে 1 ডিগ্রি ক্যালভিন বাড়ানো যে কথা, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো একই কথা। রোমারের ক্ষেত্রে কারোর সঙ্গে মিলতেছে না। ও বাবা, এই শেষ, এই শেষ। এবার মনে করো আমরা চাই এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে। এটাই আমাদের লাস্ট ফর্মুলা। এই পাঁচটা স্কেলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই। আর 5 মিনিট। এখন কি করব? এখন কি করব? এই দেখো সবাই মনোযোগ। এই শেষ ভালো যা সব ভালো তার, এই যে একটু পরে আমাদের এই ক্লাসটা শেষ হলে আমরা সবাই আসরের নামাজটা পড়বো, তারপরে আমরা ইফতার গুছাবো, ইফতারের জন্য ওয়েট করব। কি ভালো লাগবে। 1 ঘন্টা 20 মিনিট কোত্থেকে কেটে গেছে তোমরা টেরও পাওনি হয়তো বা, তাই না? তো দেখো এইবার আমি একটা বস্তুকে এখানে একটা বস্তুকে টাচ করালাম। ওকে, একটা বস্তুকে আমি এখানে টাচ করাইলাম। তাহলে খেয়াল করে দেখো সবার মধ্যে পারদ আছে। সবার মধ্যে যদি পারদ থাকে তাহলে সবার ভিতরে পারদ কি উপরে উঠে আসবে। তো দেখো একটা বস্তু সবার কাছে টাচ করাইছি, তাহলে দেখো সবার ভিতরে কিন্তু পারদ একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে। এই উচ্চতা পর্যন্ত উঠছে। পারদ তো আর জানে না সে কোন থার্মোমিটারের মধ্যে আছে, সে তো তার দৈর্ঘ্যে ওই একই বস্তুর জন্য একই পরিমাণ ধরাবে। দেখো সবগুলোর ভিতরে পারদ একই উচ্চতায় উঠে আসছে। এই যে সেই উচ্চতা, এই যে এই যে এই যে বস্তু টাচ করানোর পরে প্রত্যেকটাতে বস্তু টাচ করানোর পরে এখানে একই বস্তু সবগুলোতে টাচ করাইছি, তাহলে সবগুলোতে একই পরিমাণ উঠে আসছে। এই যে সেলসিয়াস স্কেলে এইখানে উঠছে, ক্যালভিন স্কেলে এখানে উঠছে, ফারেনহাইট স্কেলে এখানে উঠছে, র্যাঙ্কিন স্কেলে এখানে উঠছে এবং রোমার স্কেলে এইখানটাতে উঠছে। তার মানে আমরা বুঝতেছি প্রত্যেকটাতেই এটা একই উচ্চতায় উঠে আসছে। এখন এইখানে যে দাগের সঙ্গে মিলছে, এইখানে যে দাগের সঙ্গে মিলছে, এইখানে যে দাগের সঙ্গে মিলছে সেটা হচ্ছে সেলসিয়াসের তাপমাত্রা, যেটাকে আমরা সি বলতে পারি। এই যে দাগের সঙ্গে মিলবে 0 থেকে 100-এর মাঝে কিছু একটা হবে। এবার এখানে যে দাগের সঙ্গে মিলছে সেটা আমরা বলতে পারবো ক্যালভিনে তাপমাত্রা। এটা 273 থেকে 373-এর মাঝে কিছু একটা হবে। আবার এইখানে যে দাগের সঙ্গে মিলছে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে ফারেনহাইটে তাপমাত্রা, এফ। সেটা ওই 32 থেকে 212-এর মাঝে কিছু একটা হবে। এরপর এইখানে যে দাগের সঙ্গে মিলছে সেটা হবে হচ্ছে গিয়া 492 থেকে 672-এর মাঝে কিছু একটা, যেটাকে আমরা বলতে পারবো হচ্ছে র্যাঙ্কিনে তাপমাত্রা। এবং এখানে যেটার সঙ্গে মিলছে সেটা হবে রোমারের তাপমাত্রা আর। এখন আমাদের এই সি কে এফ আর এন আর এদের মাঝে সম্পর্ক বের করতে হবে। সি কে এফ আর এন আর এই 5 জনের মাঝে আমাদের সম্পর্ক বের করতে হবে। এখন খেয়াল করে দেখো আমরা সমানুপাত থেকে এটা সবাই জানি না। দেখো একদম লাস্ট লাইন, আমার সূত্র একদম লাস্ট লাইনে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ছুটি চাইলে ছুটি দিব না তো। আরেকটু ভাই, আরেকটু ছুটি চাচ্ছে। যে আমার পাশে নাদিদ বসে বলতেছে ছুটি দেন ভাই, ছুটি চাচ্ছে, ওরও মনে হয় ছুটি দরকার। তো যাই হোক, ছুটি কারোর এখন দেওয়া যাবে না, এখন হচ্ছে গিয়া ক্লাস আরেকটু আছে। তো খেয়াল করো এই যে কিছুক্ষণ পরে পরে তোমাদের এই যে নাদিদ ভাইয়া পাশে বসে আছে, বসে বসে আমারে কতক্ষণ পরে পরে হচ্ছে দেখায়, কি বলে হচ্ছে কমেন্ট দেখায় আর বলতেছে ভাই ছুটি চাচ্ছে, ছুটি মনে হয় ওর দরকার। দেখো হাউ ওয়াজ দ্য ক্লাস, এটা কি ওরা সবাই দেখতেছে এই পোলটা? আচ্ছা, একটা পোল থ্রো করা হয়েছে, ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা দেখো। ওই যে সেরা এবং অপশন দুইটাই সেরা এবং জোস। সো অলরেডি ভোটিং করতেছে না ওরা? এই একটা পোল দিছি, দেখো দেখো ক্লাস, হাউ ওয়াজ দ্য ক্লাস, হাউ ওয়াজ দ্য ক্লাস, হাউ ওয়াজ দ্য ক্লাস। ওকে, এটা ভোট করে দিতে পারো এটাতে, ফাইন। তো এবার আসো দেখো, আমরা এইটা তো সবাই জানি, এইটা তো আমরা সবাই জানি যে এই অনুপাত, এই দৈর্ঘ্যের অনুপাত সব ক্ষেত্রে সমান হবে। এই দৈর্ঘ্যের অনুপাত কেমন সমান হবে? দেখো এই ছোট দৈর্ঘ্যটা এতটুকু এবং এই পুরো মৌলিক ব্যবধান, এই যে অনুপাত এইটুকু বাই এইটুকু, এইটার জন্য যা হবে ঠিক তেমন করে এই স্কেলের জন্য তাই হবে। খেয়াল করে দেখো, এই ছোট দৈর্ঘ্য বাই এই পুরো বড় দৈর্ঘ্যটা, এই ছোট দৈর্ঘ্য বাই এই পুরো বড় দৈর্ঘ্যটা, ঠিক তেমন করে এখানে এই ছোট দৈর্ঘ্য এই তেমন করে ঠিক এই বড় দৈর্ঘ্যটা, ঠিক তেমন করে র্যাঙ্কিনের ক্ষেত্রে এই ছোট দৈর্ঘ্য এবং এর সঙ্গে পুরো এই বড় দৈর্ঘ্যটা, ঠিক সেভাবেই রোমানের ক্ষেত্রে এই ছোট দৈর্ঘ্য এবং এই বড় দৈর্ঘ্য, এদের যে অনুপাত, এই ছোটটুকু এবং এই বড়টুকু,
এই ছোটটুকু এই বড়টুকু, এই ছোটটুকু এই বড়টুকু, এই ছোটটুকু এই বড়টুকু, এই ছোটটুকু এই বড়টুকু, এদের যে অনুপাত প্রত্যেকটার ক্ষেত্রে অনুপাত কি হবে? সমান হবে না? দেখো একই দৈর্ঘ্য বাই একই দৈর্ঘ্য, এইটুকু বাই এইটুকু, এইটুকু বাই এইটুকু, এইটুকু বাই এইটুকু, সবার ক্ষেত্রে সমান হবে। তাইলেই দেখো আমাদের ফর্মুলা চলে আসছে, তাইলেই দেখো আমাদের ফর্মুলা চলে আসছে, তাইলেই দেখো আমাদের ফর্মুলা চলে আসছে। দেখো যে আজান দিচ্ছে আর 5 মিনিট, এরপরেই আমরা সবাই নামাজে যাবো। দেখো এই দৈর্ঘ্যটার ভ্যালু কত? এই ছোটটুকু C-0, মনোযোগ মনোযোগ, লাস্ট বেলা এসে সবাই মনোযোগ, C-0, C-0, খেয়াল করো C-0, এই যে C-0 ডিভাইডেড বাই, দেখো সূত্র পেয়ে গেছি, C-0, এটা C, এটা 0, দেখো এইটুকুর দৈর্ঘ্য হবে C-0, তাহলে এই দৈর্ঘ্য পাইলাম। আর এই পুরোটুকুর দৈর্ঘ্য কত? 100-0, 100-0, এই পুরোটার দৈর্ঘ্য, তাহলে 100-0 ইকুয়ালস, মানে এই ছোট দৈর্ঘ্য বাই বড় দৈর্ঘ্য, C-0 ডিভাইড বাই 100-0। ঠিক আছে, বুঝে ফেলছি। এবার আসো পরেরটা, ক্যালভিন। এইখানে এই ছোট দৈর্ঘ্য কত হবে? K-273, আর এই বড় দৈর্ঘ্য 373-273, এই অনুপাত সমান হবে। তাহলে K-273 ডিভাইডেড বাই 373-273। আর একটু, তোমরা ছুরি চাচ্ছ আমি জানি, বাট আর একটু আমাকে টাইম দাও, এত সহজে ছুরি নিও না, আর একটু পড়লেই না আমরা আর একটু শিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এরপর ফারেনহাইট, এরপর ফারেনহাইট। তাহলে দেখো F-32, এটা হবে ছোটটা F-32, আর এই পুরোটা হবে 212-32, F-32, F-32 ডিভাইডেড বাই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 212-32, 212-32, 212-32 ইকুয়ালস। এরপরেরটা দেখো এইটার, এটার ক্ষেত্রে Rn-492 এটা, আর পুরোটা হচ্ছে 672-492, দ্যাট মিনস Rn-492 ডিভাইডেড বাই 672-492 ইকুয়ালস। এরপরটা লাস্টটা দেখো R-0, এইটা হচ্ছে R-0 এই দৈর্ঘ্যটা, আর পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 80-0, তাহলে R-0 ডিভাইড বাই 80-0, এই তো শেষ। দেখো সবার মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে গেছি, এই অনুপাতগুলা, এই ছোটটা বাই বড়টা, ছোটা বাই বড়টা, ছোটা বাই বড়টা, ছোটা বাই বড়টা, ছোটা বাই বড়টা, এই অনুপাতটা তো সবার জন্য সমান। ওকে, দুই 2 ঘন্টা করে পাইলে ভালো হতো। আমি অনেক ক্লাস নিব দরকার পড়ে, তোমাদের কোনো টেনশন নাই। 2 ঘন্টা তো রোজার দিন, তো বুঝতেই পারতেছো, 2 ঘন্টা সবার মনোযোগ ধরে রাখতে সমস্যা, আর মাঝে মাঝে 2 ঘন্টা হয়েও যাবে। আরে কোন দিন তুমি চাইলে আমি কেন পড়াবো না, আমি তো 2.5 ঘন্টা পড়াতে চাই, 3 ঘন্টা পড়াবো। তো যাই হোক, এই যে দেখো সম্পর্ক, এই যে দেখো সম্পর্ক, আমরা সম্পর্ক পেয়ে গেছি, সম্পর্ক বদলে গেল একটি পলকে। তো দেখো এই যে আমরা সম্পর্কটি পেয়ে গেছি, 5 জনের সম্পর্ক পেয়ে গেছি, তাই না? 5 জনের সম্পর্ক, এটা ভালো না, সম্পর্ক 2 জনের হওয়া উচিত, রাইট? আচ্ছা, তো দেখো যে এখানে আমরা 5টা তাপমাত্রা স্কেলের মাঝে সম্পর্ক পেয়ে গেছি, তাই তো? সেই লাগছে ক্লাস ভাইয়া। মাসুম আক্তার বলছো মাই গ্রেটেস্ট প্লেজার। ওকে, মাই গ্রেটেস্ট প্লেজার, এ তো কেবল শুরু। স্যার নামাজ পড়বো, নামাজ তো আমিও পড়বো, এটাই লাস্ট সূত্র, নামাজ আমিও পড়বো। এবার দেখো এইটাকে আরেকটু ছোট করা যায়, এই লাইনটাকে আরেকটু ছোট করা যায়, এই লাইনটাকে আরেকটু, একদম জোশ হয়েছে স্যার ক্লাসটা, আজকে ফার্স্ট টাইম লাইভ করছিলাম, এত ভালো লাগলো। এইটা তো শুরু, অপরিচিত ওহ, কি একটা নাম তাই না, অপরিচিত ওহ, তো অপরিচিত ওহ। সো এইটা তো কেবল শুরু। আজকে ক্লাসের টপিকটি খুবই বোরিং ছিল, তাও আমি তোমাদেরকে গুছায় গুছায় ইনফরমেটিভ টপিক পড়াইছি। তাপগতিবিদ্যার পরের টপিকগুলোতে যাব না, মজা হবে আমার, ভাবতেই ভালো লাগতেছে। যাই হোক, এবার দেখো এই যে এই যে এই যে এই যে লাস্টে চলে আসছি, দেখো আমরা যে সম্পর্কটা পাইছি ওটা আমি এখানে তুলে ফেলি। দেখো আমি এটা ছোট করব, C/100, দেখো এখানে 0 বিয়োগ হয়েছে, মানে C/100 আমি লিখতে পারবো C/100, খেয়াল করো C/100, C/100, এটা হচ্ছে K-273, আর নিচে এই বিয়োগফল কিন্তু 100, দেখো নিচের এই বিয়োগফল 100, তাহলে আমরা লিখতে পারবো K-273 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস, ইকুয়ালস। এরপরেরটা দেখো, কই, এই যে দেখো F-32, আর নিচে কিন্তু 212-32 মানে 180, তার মানে পরেরটা হচ্ছে F-32 নিচে 180 ইকুয়ালস। এরপরটা দেখো, কই 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 কই, এই যে দেখো Rn-492 নিচে কিন্তু এই বিয়োগফলটা 180, তাই না? তাহলে Rn
492, নিচে এই বিয়োগফলটা 180, নিচে এই বিয়োগফলটা 180 ইকুয়ালস ইকুয়ালস দেখো ইকুয়ালস দেখো ইকুয়ালস দেখো এরপরটা কই ভালো কথা রমাদান 499 এইটা ইউজ করে তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা কোর্সেই তোমরা যুক্ত হতে পারবা নামমাত্র মূল্যে এবং 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা এই রমজানের প্রথম 10 দিন। এবং তোমাদের সবাইকে বলতেছো ওখানে যুক্ত হইলে আর্কাইভে তুমি সব পেয়ে যাবা। স্যার একটা পোস্ট দিয়ে স্ক্রিনশট নিব, আচ্ছা নিও সনি একটু পরে লাস্টে একদম লাস্টে। তো সবাই কিন্তু এই কোর্সে যুক্ত হইলে 10টা 20টা চ্যাপ্টার পেয়ে যাবা। 10টা 20টা চ্যাপ্টার পেয়ে গেলে আর কি লাগে, সিকিউ এমসিকিউ সলভ অলরেডি ফার্স্ট পেপারে অ্যাড করে রাখছি, সেকেন্ড পেপারে অ্যাড করে দিচ্ছি। সব ক্লাস আমার নেওয়া এবং এই ক্লাসগুলো তোমরা করলে তোমরাই বুঝে যাবো আসলে কি উপকার হবে। আমি আছে না যে আলতু ফালতু জিনিস পড়া এক্সাজারেট করে মানে 400-500 ক্লাস নিয়ে রাখছে কিন্তু চ্যাপ্টার শেষ হয় নাই বা পোলাপান বুঝে উঠতে পারে নাই, ওই ক্লাসে কোনো লাভ নাই। আমি ইফেক্টিভলি প্রিসাইজলি একদম টু দ্য পয়েন্টে ক্লাস নিয়েছি। আচ্ছা এবার আসো, এই দেখো r-0 80-0 মানে r/80, r/80 এই সম্পর্ক আমরা পেয়ে গেছি r/80। এবার নিচে কাটাকাটি করা যায়, দেখো 20 দিয়ে কাটা যায়, 20 পয়জন 20 দিয়ে কেটে দিব আমরা 20। সো 20 দিয়ে যদি আমরা কেটে দেই তাহলে c/5, দেখো এখানে হবে c/5, 20 দ্বারা কাটছি। উপরে হচ্ছে গিয়া k-273 ডিভাইডেড বাই এখানে 5, তারপর f-32 ডিভাইডেড বাই এইখানে 9, দেখো 20 দ্বারা এটাকে কাটলে 9 হয়। ঠিক তেমন করে এইখানে rn-492 এইখানেও 20 দ্বারা কাটাকাটি করলে হবে 9। ওকে ফাইন, এখানে 20 দ্বারা কাটলে r/4। সো দ্যাটস আওয়ার ইকুয়েশন। আমরা আমাদের এই ইকুয়েশনটা পেয়ে গেছি, এটা প্রুভেন, এটা প্রুভেন। ওকে এবার দেখো যে কোনো তাপমাত্রা বললে আমরা যে কোনো তাপমাত্রা যাইতে পারবো, যে কোনো তাপমাত্রা বললে আমরা যে কোনো তাপমাত্রা যাইতে পারবো। ইন কেস তোমাকে বললো যে 18 ডিগ্রি সেলসিয়াসের ফারেনহাইট ভ্যালু কত, দেখো এইটা বলে দিছে, দেখো এইভাবে অঙ্ক করতে পারবো। লেটসে বলছে 18 ডিগ্রি সেলসিয়াস, এইখানে 18 ডিগ্রি সেলসিয়াস বসাই দিবা, তাহলে দেখো এই c/5 ইকুয়ালস টু এইটা, এখান থেকে কিন্তু f এর ভ্যালুটা পেয়ে যাবা। খেয়াল করে দেখো এই c/5 ইকুয়ালস f-32/9, এই দুইটা সমান। লেটসে বললো এই অঙ্কটা মানে একটা অঙ্ক আমি করেই দিচ্ছি, সবগুলো আমরা বের করতে পারবো। বললো যে 15 ডিগ্রি সেলসিয়াসের ফারেনহাইট ভ্যালু কত, 15 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু কত ফারেনহাইট, এইটা আমাদের বের করতে হবে। তো দেখো যে এখানে c/5 ইকুয়ালস টু f-32/9, এই দুটো তো সমান, দ্যাট মিনস এটা লিখতে পারবো c/5 ইকুয়ালস টু f-32/9। তো c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে 15, এই 15 ডিগ্রি সেলসিয়াস চাইছে, তাহলে যে 15/5, তাহলে f-32 একটা জাস্ট দেখাই দিতেছি। তো এখান থেকে যদি কাটাকাটি করি এখানে থাকবে 3, তাহলে এখান থেকে আমরা f বের করে ফেলতে পারবো। 3 নং 27, 27-এর সঙ্গে 32 যোগ হবে, তাহলে এখানে হলো 9 আর 5, এই যে এত ফারেনহাইট সবাই নিশ্চয়ই বুঝে গেছি। 27 আর 32 যোগ করলে 59 ফারেনহাইট। তো এভাবে করে আরো অনেক অঙ্ক এখানে আছে, এখানে অনেক অঙ্ক আছে। দেখো আমরা 5 জনের মাঝেই সম্পর্ক পেয়ে গেছি, 5 c k f r n r 5 জনের মাঝেই সম্পর্ক আমরা পেয়ে গেছি। নেক্সট ক্লাসে, ক্লাস কবে, ক্লাস একটু বলে দিচ্ছি, শনি সোম বুধ, এছাড়াও পেজে যেদিন ক্লাস ওদিনকে পোস্টার আপলোড করে দেওয়া হবে, নোটিফিকেশন সবাইকে দিয়ে দেওয়া হবে। ওকে তো শনি সোম বুধ দেখতে পাচ্ছ সবাই যে আজকের ক্লাসে আমরা আজকে প্রথম ক্লাস, অনেক কিছু বলার ছিল, আমরা আজকের ক্লাসে খুব বেশি পড়ি নাই, কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমরা তাপমাত্রা স্কেলে পুরোটা পড়ছি। নেক্সট ক্লাসে তাপমাত্রা স্কেলে অঙ্ক সলভ করার পরে থেকে আমরা কিন্তু প্রত্যেক ক্লাস বাই ক্লাস ইম্পর্টেন্ট টপিকের দিকে আগাবো, তাপগতিবিদ্যাকে ভেঙে চুরে ছাড়খাড় করে দেওয়া হবে। সো ফাইন, তো তাপগতিবিদ্যার প্রথম ক্লাস। তো আমরা তাপমাত্রা পরিমাপ করার জন্য উষ্ণতামিক ধর্ম কি এবং 2 বিন্দু প্রক্রিয়া যে আছে সেগুলো পড়ছি, এবং এইটার মাধ্যমে আমরা তাপমাত্রার পুরো জিনিসটা শেষ করছি। যারা এখন পর্যন্ত আমার সঙ্গে কোর্সে যুক্ত না তাদের সবাইকে বলতেছি রমাদান 499 এই কুপন কোডটি ইউজ করে তোমরা 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা 10 দিনের জন্য, এবং সবাইকে আর্নেস্ট রিকোয়েস্ট করবো তোমরা যুক্ত হও, তোমাদের বন্ধুদেরকে যুক্ত করে নাও, ইনশাল্লাহ আমরা টুগেদার পজিটিভ আউটপুট জেনারেট করব। এবার আসো
ওই যেটা পোজ দিতে বলতেছিলা, পড়ানোর পরে পোজ দেওয়ার যে ব্যাপারটা আর কি। তো এই যে দেখো, এই যে তাপমাত্রা স্কেল, হেয়ার আই অ্যাম উইথ ইউ অল, আমি তোমাদের সবার সঙ্গে আছি। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়া যে রেগুলার ক্লাস করবা, বন্ধুদেরকে ক্লাস করতে উদ্বুদ্ধ করবা এবং নোটটা করার মাধ্যমে আপলোড দিয়ে দিবা। তো দ্যাটস ইট। নিশ্চয়ই সবাই ক্লাসটা বুঝতে পারছো, চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতেই পারো। ওকে ফাইন, সো ডান, শেষ, ক্লাস শেষ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। সোফা টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই বাই।